সো আজকে আমরা শুরু করব হায়ার ম্যাথস সেকেন্ড পেপার এর 10.2 একদম শেষ অধ্যায়টা। হায়ার ম্যাথস সেকেন্ড পেপার সম্পূর্ণ বইয়ের লাস্ট যে অধ্যায়টা আছে একদম সেই অধ্যায়টার মতো আজকে আমরা শুরু করব। অধ্যায়টাকে আমরা যদি সহজে বলতে চাই, এই অধ্যায়টা আমরা আমাদের জীবনে এর আগেও পড়ে আসছি। অধ্যায়টার নাম প্রবাবিলিটি, যাকে বাংলায় বলা হয় সম্ভাবনা। সম্ভাবনা ব্যাপারটা সম্পর্কে সবাই জানো, যেহেতু তোমরা এটা লোয়ার লেভেলে পড়ে আসছো, সেহেতু তোমাদের জন্য সম্ভাবনা অধ্যায়টা কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপারই না। তবে ইন্টারমিডিয়েটের সম্ভাবনা অধ্যায়ের মধ্যে তোমাকে কিছু সূত্র এবং কিছু বেসিক এক্সট্রাভাবে জানতে হবে, যার মাধ্যমে তুমি এই অধ্যায়টাকে প্রপারলি পারবা। আমি তোমাদের এর আগেও বলছি 10.1 অ্যান্ড 10.2 দুটো অধ্যায় মিক্স করার মাধ্যমে তুমি ফুল 10 মার্কসের একটা সৃজনশীল পাবা। সেহেতু বুঝতেই পারছো 10.2 তোমার লাগবেই, ইভেন 10.1ও তোমার লাগবে। সো দুইটা অধ্যায় তোমাকে ভালোভাবে পারতে হবে। এই অধ্যায়টা তেমন বিশেষ কোনো কঠিন কিছু না, কারণ তোমরা যেহেতু এর আগেও যেটা বললাম যে সম্ভাবনা অধ্যায়টা সম্পর্কে সবাই জানো এবং সম্ভাবনা অধ্যায়টা আসলেই খুব সোজা, কিন্তু অধ্যায়ের অঙ্কগুলো আমার কাছে খুবই ফানি মনে হয়, অর্থাৎ খুবই মজার মনে হয়। ইভেন অঙ্কগুলো খুবই ছোটো ছোটো অঙ্ক, অনেক ইন্টারেস্টিং আছে। তো আমরা ইন্টারমিডিয়েট কিছু নতুন বিষয়গুলো সম্পর্কে একটু জানবো এবং তারপরে আমি বেসিকগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি মূলত অঙ্কের ভিতরে ঢুকবো। কী কী বিষয় আমরা জানবো প্রথমে সেই সম্পর্কে আমরা একটু জানি। তো 9-10 লেভেলে তোমরা হয়তো বা সম্ভাবনা সম্পর্কে কিছু কিছু বিষয় আগে থেকে জেনে আসছো, যেমন দৈব পরীক্ষা বলতে কি বোঝায়, তারপরে সম্ভব ঘটনা কোনটা, অসম্ভব ঘটনা বলতে কি বোঝায়, এগুলো তোমরা 9-10 লেভেলে পড়ে আসছো। এগুলো আমি আর আলোচনা করবো না। আমি যেগুলো নতুন আছে, যেগুলো তোমাদের ইন্টারমিডিয়েট সম্পূর্ণই নতুন এবং তোমাদের এগুলো সম্পর্কে জানাটা খুব দরকার অঙ্কগুলোকে সলভ করার জন্য, আমি সেগুলো সম্পর্কে তোমাকে এখন আলোচনা করবো। তো প্রথমেই আমাদের যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, যাকে বাংলায় বলা হচ্ছে স্বাধীন বা নির্ভরশীল ঘটনা। যাকে বাংলায় বলা হচ্ছে স্বাধীন বা নির্ভরশীল ঘটনা। এই শব্দগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে, না হলে তুমি কিন্তু বিভিন্ন অঙ্কের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে না। সো বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কারণ সম্ভাবনা অঙ্কের কিন্তু মূল সমস্যাটাই হলো তাদের উদ্দীপকের ভাষাগুলো একটু পেঁচানো থাকে। এই জন্য আমাদের স্টুডেন্টের কাছে অনেক বেশি কনফিউজিং লাগে কোশ্চেনগুলোকে সলভ করার সময়। সো তেমন কঠিন কিছু না, জাস্ট একটু ভাষাগত দিক থেকে তোমাকে খেয়াল রাখতে হবে। তো আমরা জানবো যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা বাংলায় যাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি, স্বাধীন অর্থাৎ নির্ভরশীল। তো আমরা দেখি যে এই ইভেন্ট বলতে আসলে কি বোঝানো হয়। যদি দুইটি ঘটনার মধ্যে, খুব ভালো করে আমরা কথাগুলো খেয়াল রাখবো, আমি তারপর ব্যাখ্যাগুলো দিব। যদি দুইটি ঘটনার মধ্যে একটি ঘটার সম্ভাবনা অন্যটি ঘটার ওপর নির্ভর করে না, একটা ঘটার সম্ভাবনা অপর একটা ঘটার সম্ভাবনার উপর নির্ভর টোটালি করে না, এই টাইপের ঘটনাগুলোকে আমরা বলবো স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা নির্ভরশীল ঘটনা। ব্যাপারটা তাহলে কি হতে পারে? সাপোজ আমি দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম, খুব ভালো করে আমার কথাগুলো শুনবা। দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম, সো প্রথমটার হেড পড়লো, এখন দ্বিতীয়টারও হেড পড়তে পারে, টেল পড়তে পারে, বাট এটা কিন্তু আসলে প্রথমটার সাথে কিন্তু দ্বিতীয়টার কিন্তু কোনো লিঙ্ক নাই, অর্থাৎ কোনো কানেকশন নাই। কিন্তু প্রথমটার হেড পড়লে দ্বিতীয়টার যে হেড পড়বে এরকম কিছু না, বা প্রথমটার হেড পড়লে দ্বিতীয় টেল পড়বে এরকম কোনো কিছু না। সো আমরা বলতেই পারি যে এরা, এই যে দুইটা ঘটনা, এরা পরস্পর সম্পূর্ণরূপে কিন্তু স্বাধীন, তাদের ভেতরে কোনো কোনো কানেকশন নাই যে ওইটার সাথে একটা কানেকশন আছে। এরূপ টাইপের ঘটনাগুলোকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ঘটনা। বুঝতে পারছো? এরপরে আসা যাক ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি? অবশ্যই নির্ভরশীল বোঝায়, বা যদি আমি স্বাধীনকে বিপরীত শব্দ বলি তাহলে মনে হয় অধীন আসবে। যাই হোক, তাহলে বা স্বাধীন কারেক্ট নামে কি ডাকা যেতে পারে? অস্বাধীন বা পরাধীন, আমি এগুলো এত কিছু জানি না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিপেন্ডেন্ট ইভেন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বা নির্ভরশীল ঘটনা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। নির্ভরশীল শব্দ থেকেই তোমরা বুঝতে পারছো যে এইখানে দুইটা ঘটনার মধ্যে পরস্পরের কানেকশন আছে, অর্থাৎ একটার সাথে একটা নির্ভরশীল। সাপোজ আমি তোমাকে একটা ফানি এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই। আমরা যখন সৃজনশীল সলভ করি তখন বেশিরভাগ সৃজনশীলে দেখা যায় খ নাম্বারের সাথে গ নাম্বার কানেক্টেড। কেমন? খ নাম্বার থেকে আমাকে একটা ম্যাথ সলভ করতে হয় এবং ওই ম্যাথ থেকে বা ওই রেজাল্টটাকে বের করে নেওয়ার পরে ওই রেজাল্টটাকে অ্যানালিসিস করার পর আমাকে সেটা গ নাম্বার ইউজ করতে হয়। সো বুঝতেই পারছো যে এই টাইপের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোকে আমরা বলতে পারবো ডিপেন্ডেন্ট ইভেন্ট বা নির্ভরশীল ঘটনা। বুঝতে পারছি? এরপর আমরা একটু জানবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে কি বোঝায়। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এটাকে সহজ করে যদি বলতে চাই তাহলে আমরা বলবো যে পরস্পর সম্পূর্ণ পৃথক বিচ্ছিন্ন ঘটনা।
বা এটাকে ভাষাগত দিক থেকে এই অধ্যায়ে বলা হয় বর্জনশীল ঘটনা। কি বলা হয়? বর্জনশীল ঘটনা। তাহলে এখন একটা জানার চেষ্টা করব যে এই বর্জনশীল ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে। খুবই সোজা বিষয় এগুলা। কতগুলো ঘটনা এমন হয় যে একটি ঘটলে অপর ঘটনাগুলো ঘটবে না, এই টাইপের ঘটনাগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, বা আমরা এটাকে আরেকটু সহজ করে বাংলায় বলতে পারি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা অথবা বর্জনশীল ঘটনা। অর্থাৎ একটা ঘটলে একটা ঘটবে না। সাপোজ আমি একটা মুদ্রা নিক্ষেপ করলাম, হেড পড়লে টেল পড়বে না, টেল পড়লে হেড পড়বে না, কমন ব্যাপার। একটা ঘটলে আরেকটা ঘটার কোনো চান্সই নাই, জাস্ট অপোজিট। এই টাইপের ঘটনাগুলোকে আমরা বলবো মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর কি বললাম বিচ্ছিন্ন ঘটনা, অথবা তুমি এটাকে আরেকটা নামে বলতে পারবা বর্জনশীল ঘটনা। এই বিষয়গুলো কিন্তু খুবই সাবধান, কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুবই সব সমস্যা করে এই কথাগুলো। আচ্ছা, এরপরে আমরা একটু জানার চেষ্টা করব যে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, বা আমরা এটাকে আরেকটা নামে ডাকতে পারি অবর্জনশীল ঘটনা, জাস্ট ওই বর্জনশীলের অপোজিট ব্যাপার। সো আশা করি এই দুইটা থেকে তুমি কথা থেকেই বুঝতে পারছো যে তাদের অর্থ কি। মিউচুয়ালগুলোর মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে একটা ঘটলে আরেকটা কোনোভাবেই ঘটবে না, কিন্তু অবর্জনশীল ঘটনা যেটা আছে, যেটা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, সেখানে একটা ঘটলে আরেকটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কোনো ফিক্সড ভাবে তুমি বলতে পারবো না যে এটা হতেও পারে, নাও হতে পারে। সো এরূপ টাইপের ঘটনাগুলোকে আমরা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে পারবো। যদি একটা এক্সাম্পল তোমাকে দেই, আমি সাপোজ একটা সেট আকারে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। কোথায় দিব ওই স্পেস তো না আছে, আমি এখানে দেখাচ্ছি, দেখা যাবে কিনা। সাপোজ এ একটা সেট, এ সেটের উপাদান মনে করো 1 2 3, জাস্ট। বি একটা সেট, বি সেটের উপাদান মনে করো 3 4। এখন যদি এ এবং বি সেটকে যদি আমি ইন্টারসেকশন করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, তখন সেখান থেকে আমি কত অ্যান্সারটা পাবো? শুধু কিন্তু 3 পাবো। ব্যাপারটা বুঝতে পারছো? সো এই টাইপের আর কি, যেটা হতেও পারে, নাও হতে পারে, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা অবর্জনশীল ঘটনা। এন্ড ফাইনালি এবার আমরা আসবো কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? কমপ্লিমেন্টারি শব্দের অর্থ ম্যাথমেটিক্যাল টার্মে পূরক শব্দের অর্থ ব্যবহার করা হয়। পূরক শব্দের অর্থ ব্যবহার করা হয়। খুব সহজ একটা ব্যাপার। কোনো একটা এক্সপেরিমেন্টে, সাপোজ কোনো একটা এক্সপেরিমেন্টে একটি ঘটনা ঘটা এবং একটি ঘটনা না ঘটা, এই ঘটনা ঘটার ব্যাপারটাকে পরস্পরের পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট বলা হচ্ছে। কি ভাই বুঝলাম না তো, একটা ঘটবে একটা ঘটবে না, সহজ করে বোঝায় ব্যাপারটা। আমরা যখন অঙ্ক করতাম 9 10 লেভেলে, তখন দেখতাম যে একজন লোক ঢাকা থেকে সিঙ্গাপুর চলে যেত, সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড চলে যেত, তাই না? তখন কিন্তু আমরা দেখতাম যে সে খালি যেতই। আবার যখন আমরা প্রবাবিলিটি ট্রি তৈরি করতাম, যখন আমরা ট্রি ডায়াগ্রাম তৈরি করতাম, তখন আমরা দেখতাম যে সে ঢাকা থেকে সিঙ্গাপুর যাচ্ছে, অথবা ঢাকা থেকে সিঙ্গাপুর যাচ্ছে না। একই রকম সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড যাচ্ছে, সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড যাচ্ছে না। এই যে না যাওয়ার যে ঘটনাটা, এটা কিন্তু সম্পূর্ণই যাওয়ার ঘটনার সাথে রিলেটেড বা কানেক্টেড পরস্পরের সাথে পরস্পর। সো এই জন্যই কিন্তু এই দুইটা ঘটনাকে একত্রে বলা হচ্ছে পূরক ঘটনা, বা যাকে ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি ইভেন্ট। বুঝতে পারছো কথা কি বলছি? এই বিষয়গুলোকে তোমাকে ভাষাগুলোকে খেয়াল রাখতে হবে। সো আমি তোমাদের এখানে প্রথমে আলোচনা করলাম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, যাকে বাংলায় বলা হচ্ছে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা, অর্থাৎ যেটা নির্ভর করতে হচ্ছে না। ডিপেন্ডেন্ট ইভেন্ট, যেটাকে আমরা বলতে পারি স্বাধীন, কারেক্ট নামে কি বলা হয়, অধীন বলা হয়, বা পরাধীন, যেটাই বলুক আর কি, ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা অধীন বা নির্ভরশীল ঘটনা, ডিপেন্ডেন্ট যেহেতু। এরপরে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট, এর অর্থ একদম সহজ করে বাংলায় বলতে গেলে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা অথবা বর্জনশীল ঘটনা। নট মিউচুয়াল ইভেন্ট, এটা বলতে বোঝানো হচ্ছে এটা ওই বর্জনশীলের উল্টা, তার মানে অবর্জনশীল ঘটনা। কমপ্লিমেন্টারি ইভেন্ট, পূরক ঘটনা, অর্থাৎ ঘটা এবং না ঘটা এই দুইটাকে একসাথে পূরক ঘটনা বলা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিলে আমরা দিতেই পারি, যেমন আমরা ঠিকঠাক একটা উদাহরণ দিলামই, অথবা এটা বলা যেতে পারে একটা ছক্কা নিক্ষেপ করলাম, সেখান থেকে যদি জোর সংখ্যা পড়ে 2 4 6, বিজোড় কি পড়বে 1 3 5, কমন ব্যাপার এটা। তো এইগুলো হলো আমাদের নতুন করে সাধারণ কিছু বেসিক, এর মাধ্যমে আমাদের কিছু কিছু অঙ্কগুলোকে করতে সুবিধা হবে। এরপর আমরা একটু জানবো জেনারেল ইকুয়েশন অফ প্রবাবিলিটি বলতে কি বোঝায়। এই ইকুয়েশনটা তোমাদের কাছে আশা করি খুবই পুরাতন একটা ইকুয়েশন। কেন আমি এটাকে পুরাতন ইকুয়েশন বলতেছি? আমরা 9 10 লেভেলে যে সম্ভাবনার সূত্র পড়ছিলাম, সেখানে আমরা কি পড়ছিলাম? সেখানে আমরা পড়ছিলাম যে সম্ভাবনা সমান, অর্থাৎ কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু উপরে কি হয়, মানে ভগ্নাংশের উপরে কি হয়, যে অনুকূল সম্ভাব্য ফলাফল বাই মোট সম্ভাব্য ফলাফল। অর্থাৎ আমরা বলতে পারি যে যেটা পসিবিলিটি আছে, অনুকূল যেটা আছে সেটা হলো উপরে বসে, আর নিচে কি বসে, টোটাল সম্ভাব্য ফলাফল। বিষয়টাকে আমি একটু
ভাষা দিয়ে এরকম একটা লাইনের মধ্যে আসার চেষ্টা করব। সাপোজ মনে করো একটা সম্পূর্ণ একটা ঘটনা জগৎকে আমি এস ধরলাম। এস বলতে তো বুঝতেই পারছো সামেশন টোটালটাকে এরিয়াটাকে বোঝাচ্ছে। ঘটনা জগৎকে আমি এস ধরলাম। সেই এস ঘটনা জগতের মধ্যে এ একটা ঘটনা, এখন এ বলতে যে কোনো ঘটনা হতে পারে। ধর একটা ছক্কা নিক্ষেপ করলাম 1 2 3 4 5 6 স্যাম্পল স্পেসগুলো বা স্যাম্পল পয়েন্টগুলোকে নিয়ে, তাহলে এই একটা ঘটনা। অথবা একটা মুদ্রা নিক্ষেপ করলাম, হেড টেল পাইলাম, এই একটা ঘটনা। সো যে কোনো কিছু হতে পারে। অথবা আমি এমন একটা টিকিট নিক্ষেপ করলাম যে টিকিটের মধ্যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে, এটা একটা ইভেন্ট। এখন যে কোনো কিছু ইভেন্ট হতে পারে। সো আমি ধরে নিলাম এ একটা ইভেন্ট। সেক্ষেত্রে এ ইভেন্টের উপাদান সংখ্যাকে আমি কল্পনা করে নিলাম নাম্বার অফ এ। এখন যেহেতু বুঝতেই পারছো এক একটা ইভেন্টে এক এক রকম উপাদান সংখ্যা পাওয়া যেতে পারে, তো সেখানে আমরা বিবেচনা করলাম এটা ইভেন্টের উপাদান সংখ্যা নাম্বার অফ এ। তাহলে ওই ইভেন্টের মধ্যে মোট উপাদান সংখ্যা কত হবে? টোটাল উপাদান সংখ্যা কতগুলো হবে? নাম্বার অফ এস, মোট সম্ভাব্য ফলাফল যাকে আমরা আগে পড়তাম। তাহলে সম্ভাবনার সূত্রটা কি ছিল? যে প্রবাবিলিটি অফ নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, এরকম ছিল। মানে যে ঘটনাটা হয় প্রবাবিলিটি অফ ইভেন্ট, যদি তুমি এখন এ ঘটনার কথা বলো তাহলে আমি বলবো পাওয়ার অফ এ। তবে আসলে এটাকে পাওয়ার অফ বলাটা এখানে ঠিক না, এখানে সবথেকে বেস্ট হয় তুমি এখানে বলবা প্রবাবিলিটি অফ এ, এর অর্থ এ এর সম্ভাবনা ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। এখন যদি এখানে বি ঘটনার কথা বলা হয়, সি ঘটনার কথা বলা হয়, সেম নাম্বার অফ সি ইকুয়াল টু পাওয়ার অফ সি ইকুয়াল টু বা প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু নাম্বার অফ সি বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এস কিন্তু অলওয়েজ আসতেছে, কারণ মোট সম্ভাব্য ফলাফল যা থাকবে সেটা হলো নিচে বসবে, আর যেটা অনুকূল সম্ভাব্য ফলাফল লাইনটা যে সূত্রটা পড়ছিলাম সেটাই এখানে, জাস্ট খালি একটু ভাষা দিয়ে লাইনটাকে লেখা হয়েছে। দ্য পাওয়ার প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, অর্থাৎ অনুকূল সম্ভাব্য ফলাফল বাই মোট সম্ভাব্য ফলাফল, ওইটাই। এটা কখনোই পরিবর্তন নয়। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হলো কনস্ট্রাকশন অফ স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস শব্দের অর্থ কি? স্যাম্পল স্পেস শব্দের অর্থ নমুনা ক্ষেত্র। স্যাম্পল শব্দের অর্থ আমরা কি বুঝি? নমুনা। যখন কোনো একটা জায়গাতে আমরা যাবো, সাপোজ তুমি বাজারে চাল কিনতে গেছো, সেখান থেকে তুমি কিন্তু একটা চালের বস্তার সম্পূর্ণ চালকে তুমি কিন্তু চেক করতে পারবে না ওই সিচুয়েশনে দাঁড়িয়ে। তো তখন তুমি কি করবা? তুমি এক মুঠ চাল নিবা, এক মুঠ চাল নিয়ে তুমি দেখবা যে চালের কোয়ালিটিটা কেমন। যদি তোমার কাছে পারফেক্ট মনে হয় তখন তুমি কিন্তু আইডিয়া করতে পারবা যে মেবি এই চালের বস্তাতে সবগুলা চালের কোয়ালিটি এমনটাই হবে, ঠিক আছে? তাহলে এটা হলো আমরা বলতে পারি স্যাম্পল। আমরা বিভিন্ন কিছুকে যখন আমরা দেখি তখন কিন্তু তার সব কিছু আমরা দেখতে পারি না। যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে তুমি কোনো একটা কেমিক্যালকে চেক করতে যাবা, তখন তুমি কিন্তু ওই তার সম্পূর্ণ কেমিক্যাল যতগুলো সেক্টর আছে বা যত প্রকারের কেমিক্যাল সবগুলোকে তুমি চেক করতে পারবে না। তোমাকে কিছু স্যাম্পল নিতে হবে, তুমি একটু একটু করে সবগুলো কোয়ালিটি চেক করতে পারো। তারপর তুমি হয়তো যাচাই করতে পারবা যে এই কোম্পানি থেকে তুমি কেমিক্যালটা কিনবা কি কিনবা না। সো এগুলো হলো স্যাম্পল। আমরা স্যাম্পল দেখার মাধ্যমে পুরো একটা অনুমান করে ফেলতে পারি যে হয়তো এখানে এরকম কোয়ালিটি আছে। ওকে, এখন স্যাম্পল স্পেস বলতে কি বোঝায়? এখানে দুইটা শব্দ আছে, স্যাম্পল স্পেস এন্ড স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট বলতে নমুনা বিন্দু বোঝায়। সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম। একটা ছক্কা নিক্ষেপ করলে সেখান থেকে 1 2 3 4 5 6 এর মধ্যে থেকে কিছু একটা পাবো। তাহলে এই 1 2 3 4 5 6 এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র, সম্পূর্ণ ক্ষেত্রটা। সেম ভাবে একটা মুদ্রা যদি নিক্ষেপ করি, সেখান থেকে আমি কিন্তু পেতে পারি হেড টেল। এই টোটালটাকে আমরা বলবো একত্রে স্যাম্পল স্পেস। এখন এই প্রত্যেকটা যে বিন্দু আছে, যেমন 1 2 3 4 5 6 যেমন হেড অথবা টেল, এই প্রত্যেকটা বিন্দুগুলোকে বলা হচ্ছে স্যাম্পল পয়েন্ট বা নমুনা বিন্দু। এই শব্দটা তুমি এর আগে পড়ছো, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, ঠিক আছে? কিন্তু আমাদের এখনকার বিষয়টা কি? কনস্ট্রাকশন অফ স্যাম্পল স্পেস বলতে কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে যে নমুনা ক্ষেত্র তৈরির কয়েকটা সিস্টেম আছে, কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা মেথড আছে। সেই মেথডগুলোকে আমাদের একটু জানতে হবে। আমরা 9 লেভেলে এই তিনটা মেথডের মধ্যে একটা মেথডই শুধুমাত্র ইউজ করতাম। সেটা কোনটা বলতে পারবা? কার্টেসিয়ান প্রোডাক্ট, ট্রি ডায়াগ্রাম, রেক্ট্যাঙ্গুলার টেবিল ডায়াগ্রাম বা রেক্ট্যাঙ্গুলার টেবিল মেথড। তাহলে সেই ক্ষেত্রে এই তিনটার মধ্যে আমরা কোনটা ইউজ করতাম? কারো আইডিয়া আছে? আশা করি সবাই বুঝতেই পারছো, আমরা ট্রি ডায়াগ্রামটা ইউজ করতাম, যেটাকে আমরা বলতাম প্রবাবিলিটি ট্রি বা বাংলায় বলা হতো সম্ভাবনা গাছ। গাছটা খুব মজার। গাছটা আসলে খুবই মিস করি এই কারণে, কারণ এই টাইমের এই গাছটা খুবই কম আঁকা লাগে, ইভেন না চাইলে আঁকা লাগেই না। কারণ ওই গাছ আঁকার চেয়েতেও খুবই সহজ কিছু সিস্টেম আছে ইন্টারমিডিয়েটে, যা খুবই মজা লাগে অঙ্কগুলোর জন্য। সো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য, এই যে আমরা স্যাম্পল যে টোটাল স্পেসটা তৈরি করতাম, এটা তৈরি করার জন্য কয়েকটা মেথড ছিল, ঠিক আছে? তার মধ্যে একটা মেথড আমরা 9 লেভেলে পড়ে আসছি, কিন্তু বাকি দুইটা আমাদেরকে এই লেভেলে এসে পড়তে হবে।
ফার্স্ট যে মেথডটা সেটাকে বলা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশিয়াস মাল্টিপ্লিকেশন। এর অর্থ বলতে কি বোঝায় আমি একটু দেখাবো তোমাদেরকে, তাহলে খুব মজা লাগবে এবং খুবই ইন্টারেস্টিং মনে হবে। আমার কাছে খুবই মজা লাগে অধ্যায়টা, কারণ মানে খুবই ফানি টাইপের অধ্যায় আমার কাছে মনে হয় এটা, ঠিক আছে? সাপোজ আমি যদি বলি যে দুইটা মুদ্রা নিক্ষেপ করবো, সেখান থেকে তাহলে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে, আমাকে স্যাম্পল স্পেস তৈরি করতে হবে। দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করতেছি, তো যদি দুইটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে এখান থেকে আমরা কি কি পেতে পারি? হেড টেল ক্রস হেড টেল। এখানে কি বলছে? কার্টেশিয়ান প্রোডাক্ট বা কার্টেশিয়াস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমরা কার্টেশিয়াস গুণজ বলে যে শব্দটা আগে জানতাম, কার্টেশিয়াস গুণজ, সেই ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে আমাকে সরাসরি গুণ করতে হবে। হেড হেড, হেড টেল, টেল হেড, সিরিয়ালটা মেইনটেইন করবা, এটা দ্বারা দুইটাকে, এটা দ্বারা দুইটাকে, টেল টেল। বাস, এটা কিন্তু আমরা ওই যে ট্রি তৈরি করার পরে এই লাইনটা পাইতাম, সেখানে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই জাস্ট খালি মাল্টিপ্লিকেশন করে দিলাম, যার মাধ্যমে কিন্তু আমরা এই লাইনটা কিন্তু পেয়ে গেলাম। বুঝতে পারছো? সো খুবই মজার ব্যাপার। আবার তুমি যদি এখানে বলা হয় তিনটার মধ্যে নিক্ষেপ করো, তখন সেখানে তোমাকে স্যাম্পল স্পেস তৈরি করতে হবে। তখন তুমি কি করবা? এই দুইটার মধ্যে নিক্ষেপ করার রেজাল্টের সাথে, দেখাচ্ছি আমি, এই দুইটার মধ্যে নিক্ষেপ করার রেজাল্টের সাথে তুমি এগেইন একটা মুদ্রার গুণটা করবা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? হেড হেড হেড, তারপরে হেড হেড টেল, তারপরে হেড টেল হেড, তারপরে হেড টেল টেল, টেল হেড হেড, টেল টেল টেল, এরকম করে সবগুলো যে একটা হবে, এই একটা তোমাকে এভাবে করে তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে মোট ব্যাপার যেটা দাঁড়াইলো সেটা হলো যে তুমি কার্টেশিয়াস গুণজ পদ্ধতিটা ইউজ করে পারবে। ইভেন এই সিস্টেমটা আমার কাছে অনেক ফেভারিট মনে হয়, তবে সব অঙ্কতে আসলে তুমি এটা করতে পারবে না। এবার আমরা একটু জানবো ট্রি ডায়াগ্রাম সম্পর্কে। আমার মনে হয় না ট্রি ডায়াগ্রাম সম্পর্কে তোমাদের কাউকে বলার আছে, কারণ এটা তোমরা অলরেডি আগে থেকে জানো, তোমরা জীবনে বহুত গাছপালা এঁকে আসছো, নতুন করে আর গাছ আঁকাটা আমার মনে দেখার দরকার নেই। তারপরে যদি কেউ গাছ আঁকতে না পারো, আমি তাকে রিকোয়েস্ট করবো সে আবার 19 লেভেলে ভর্তি হও এবং সেখান থেকে গাছপালা আঁকা শিখো, এবং তারপরে তুমি অবশ্যই একটা শিল্পী হয়ে যাও। আমি অবশ্যই তোমাকে অভ্যর্থনা দিতে যাবো। ওকে, নেক্সট এবার আমরা আসবো রেক্টেঙ্গুলার টেবিল মেথড, যাকে বাংলায় বলা হয় আয়তকার সারণী পদ্ধতি। বাংলায় বলা হয় আয়তকার সারণী পদ্ধতি। এই আয়তকার সারণী পদ্ধতিটা আমার কাছে এই কি বলে এটাকে কার্টেশিয়ান মাল্টিপ্লিকেশনের থেকেও আমার কাছে অনেক বেশি সোজা লাগে। অর্থাৎ কার্টেশিয়ান গুণজের থেকেও আমার কাছে রেক্টেঙ্গুলার মেথডটাকে অনেক বেশি সোজা মনে হয়। কেন মনে হয়? জাস্ট একটা বক্স করতে পারলেই আমাদের বক্সেই সবকিছু হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। আমি একটা সিস্টেম দেখাচ্ছি, মূল মেথডটা কি। যদিও বড় বড় অঙ্ক আমি করবো, আমি বেশিরভাগ অঙ্ক রেক্টেঙ্গুলার সিস্টেমই করবো, তবে কখনো কখনো কার্টেশিয়ান প্রোডাক্টটা ফলো করবো। ট্রি ডায়াগ্রামটা আসলে ইন্টারমিডিয়েট আমি ইউজ করি না, কারণ এটা যেন অনেক স্পেস প্রয়োজন হয়, আর কেমন যেন আমি আঁকলে কেমন যেন হাত পা বাঁকা হয়ে যায়, মানে গাছের ডালপালা বাঁকা হয়ে যায়। কোনো সমস্যা নেই, যার যেটা ফলো করো। তবে স্পেসিফিকভাবে যদি বলে দেয় যে ট্রি ডায়াগ্রাম তৈরি করার মাধ্যমে এক্সপ্লেন করো, অথবা রেক্টেঙ্গুলার মেথড ইউজ করে ব্যাখ্যা করো, অথবা কার্টেশিয়ান সিস্টেম ইউজ করে ব্যাখ্যা করো, তখন তোমাকে নির্দিষ্ট ওয়েতে তোমাকে সলভ করতে হবে। এই জন্য তোমাকে সবগুলো সম্পর্কে জানা দরকার। আমি দেখাবো, সমস্যা নেই। সো ওয়েবটা কিরকম? ওই একই রকম, ধরো দুইটার মধ্যে নিক্ষেপ করলাম, আমাকে এটাকে রেক্টেঙ্গুলার মেথডে ব্যাখ্যা করতে হবে আয়তকার পদ্ধতিতে। হেড টেল, হেড টেল। এখানে মনে করো ফার্স্ট কয়েনটা ছিল, আর এখানে মনে করো সেকেন্ড কয়েনটা, যেভাবে করেছো তুমি দাও। এই দেখো, ফার্স্টে হেড টেল, তারপর সেকেন্ড কয়েনটা হেড টেল। এখন তুমি যদি পরস্পরকে একসাথে করো, তার মানে হেড হেড, এই বক্সটা কি হবে? হেড হেড, তারপরে হেড টেল। আবার এটা কি হবে? টেল হেড, এটা কি হবে? টেল টেল। দ্যাটস ইট। খুবই সোজা একটা ব্যাপার। এভাবে করে মানে আমার কাছে এইটাও খুব ভালো লাগে রেক্টেঙ্গুলার মেথডটা। কেন বললাম? অনেক সময় পরীক্ষাতে ছক্কার ব্যাপারগুলো আসে, কারণ তোমরা কিন্তু জানো যে ছক্কা কিন্তু 6 মারতে গেলে খাতায় অনেক জায়গায় চলে যাবে। সো খাতায় অনেক যখন স্পেস চলে যাবে তখন কিন্তু অনেক বেশি বোরিং লাগবে ব্যাপারটা, তবে খুবই মজার জিনিস, যাই হোক আর কি। এই জন্য আমি ছক্কার অঙ্কগুলোকে আমি এই রেক্টেঙ্গুলার মেথডে সলভ করি। আমার কাছে খুব ভালো লাগে এই কারণে, কারণ বক্সটা করলে মোটামুটি ছোট জায়গার মধ্যে আমার পুরা ডাটাটা আমি পেয়ে যাই, অর্থাৎ পুরা স্যাম্পল স্পেসটা আমি পেয়ে যাই। তারপর সেখান থেকে আমাদের ইচ্ছা মতো করে যে যুক্তিগুলোকে তারা চায় সেগুলোকে আমি খুব সহজেই বের করতে পারি। অনেক ইন্টারেস্টিং ব্যাপার এটা। সো তিনটা বিষয় সম্পর্কে তোমাদের আমি টুকটাক জানিয়ে রাখলাম, তারপর আমি যখন অঙ্ক পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবা। তো আবারও বলছি যে স্যাম্পল স্পেসকে প্রধানত তিনটা ওয়েতে তৈরি করা যায়। একটা নাম হলো কার্টেশিয়ান সিস্টেম, একটা নাম হলো ট্রি ডায়াগ্রাম সিস্টেম, একটা নাম হলো রেক্টেঙ্গুলার টেবিল সিস্টেম। সো যেভাবে পারো তুমি করতে পারো, তবে জানাটা তোমার খুব দরকার তিনটাই। এবার আমরা জানবো লস অফ প্রবাবিলিটি, অর্থাৎ
প্রবাবিলিটি অধ্যায়ের, সম্ভাবনা অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা জানবো। ভাই এত সূত্র এগুলো কোথা থেকে আসলো? এখানে আসলে তোমাদের দুঃখ প্রকাশ করার কিছু নাই, তোমাদের আসলে মানে শর্ত সাপেক্ষে সূত্রগুলোকে একটু মাথায় রাখতে হবে। সূত্রগুলো অনেকটা 9-10 লেভেলের মতো, অর্থাৎ 9-10 লেভেল তোমরা সেট অ্যান্ড ফাংশন হায়ার ম্যাথে বিশেষ করে ওখানে যে সূত্রগুলো আমরা ইউজ করতাম নাম্বার অফ এর ইকুয়েশনে, ওই টাইপের সূত্রগুলো এখানে কিছু কিছু আছে। সো যাই হোক, দুঃখ প্রকাশ করার কিছু নাই, মাত্র এই কয়টাই সূত্র, এই কয়টাই ভালো করে মাথায় রাখতে পারলে এই অধ্যায়ে তুমি সহজেই উড়িয়ে ফেলতে পারবা। সো দেখা যাক কি কি ব্যাপার আছে। আমি কিন্তু তোমাকে বারবার বলছি যে আমাদের এই অঙ্কগুলো সব থেকে বড় সমস্যাটা হলো এই যে শব্দগুলো আছে, দেখো লেখা আছে বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, তারপরে অধীন, সম্পূর্ণ, কমপ্লিমেন্টারি, অনেকগুলো কথা লেখা আছে। এই কথাগুলোকে ভালো করে মাথায় গেঁথে রাখাটা অনেক ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ম্যাথগুলোকে তুমি সলভ করতে পারবে না। ইভেন আমি চাইবো সবগুলো অঙ্ককে তোমাদের এই সূত্রের সাহায্যেই যতটা সম্ভব সলভ করার জন্য, যাতে তাহলে তোমাদের জন্য খুবই ইজি হবে, ব্যাপারগুলোকে ধরতে পারবো সহজে। তারপরেও একটু মাথা খাটানো তো তোমাকে খাটাতে হবে। প্রথমে আমরা একটা দেখি 1 নম্বর সূত্রটা আছে, সেটা হলো যে এই প্রত্যেকটা সূত্রকে ব্যাখ্যা করা যায়, প্রত্যেকটা সূত্রকে বিভিন্ন ম্যাথের সাহায্যে এগুলোকে প্রমাণ করা যায়, কিন্তু সেই প্রমাণগুলোকে আমাকে দিতে হলে আমার এই ভিডিওটা শুধু সূত্রের প্রমাণই হয়ে যাবে, আমি মূল বিষয়বস্তুতে সহজে আসতে পারবো না। ইনফ্যাক্ট আগে আমাদের সময়ে সূত্রের প্রমাণগুলো পরীক্ষাতে আসতো, অর্থাৎ বলতো যে অমুক এবং তুমুক বর্জনশীল অবর্জনশীল হলে প্রমাণ করা যায় এটা সমান এটা, এই পক্ষ সমান ওই পক্ষ। মানে আমাদের সময়, আমাদের আগের সিস্টেমে আসলে এইভাবে করে সরাসরি প্রমাণটাই আসতো, সূত্রের প্রমাণটা আসতো। আমাদের সময় তো হায়ার ম্যাথে তো সৃজনশীল ছিল না, ঠিক আছে, আমাদের আগেও ছিল না হায়ার ম্যাথে সৃজনশীল, আমাদের পরের 2 ব্যাচ থেকে বা 3 ব্যাচ থেকে এমন হয় সৃজনশীলটা শুরু হয়েছে। তাহলে মোট ব্যাপার যেটা দাঁড়াইলো সেটা হলো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই সূত্রগুলো সবকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো লেখা আছে এ এবং বি বর্জনশীল ঘটনা হলে probability of A union B equal to probability of A plus probability of B। এটা হলো বর্জনশীলের বেলায়। আর যদি অবর্জনশীল হয় তাহলে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। A এবং B স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা হলে, প্রত্যেকটা শব্দকে তোমাকে আমি কিন্তু পরিচয় করাইছি, বর্জনশীল বলতে কি বোঝায়, অবর্জনশীল বলতে কি বোঝায়, স্বাধীন বলতে কি বোঝায়, অথবা অধীন বলতে কি বোঝায়, শব্দগুলো তোমাকে আমি কিন্তু ইন্ট্রোডিউস করছি অলরেডি। সো আমরা স্বাধীন বা অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে probability of A intersection B equal to probability of AB অথবা probability of A dot probability of B। এই লাইনটা অনেক বেশি কাজে লাগে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে। আসলে সবগুলো লাইনই কাজে লাগে, ঘুরে ফিরে সবগুলো লাইনই কাজে লাগে, কিন্তু এই লাইনগুলো কাজে লাগে কোথায়? মানে সৃজনশীলের মধ্যে একটা প্যাচ দিয়ে দেয় যে যেখানে উমুক এবং তুমুক এফ এবং সি পরস্পর স্বাধীন বা নির্ভরশীল, এর বিষয়গুলোকে মাথায় রেখে তখন তোমাকে আবার ওই অনুসারে প্ল্যানিং করে সূত্র ফেলতে হয়। এই জন্য এই কন্ডিশনগুলো খুব মারাত্মক, খুব সিরিয়াস কন্ডিশন এগুলো। না হলে তুমি উদ্দীপকের ভাষাটাকে নিজে থেকে বুঝে সেটাকে সলভ করতে কিন্তু সহজে পারবো না। মাঝখান দিয়ে অধ্যায়টা মানে এই সৃজনশীলটা তোমার মিস করাটা একদমই সব থেকে বোকামি হবে এই বিভাগ থেকে, কারণ এই বিভাগটা কিন্তু একটু জটিল বেশি। হায়ার ম্যাথে সেকেন্ড পেপারে 2টা বিভাগ আছে, 2টা বিভাগের মধ্যে ফার্স্ট যে বিভাগটা আছে সেটা হলো তোমার বীজগণিত এর উপর ভিত্তি করে একটা বিভাগ দেওয়া আছে, ঠিক আছে, ওই 1 থেকে 5 পর্যন্ত অধ্যায়গুলো আছে। সেকেন্ড যে বিভাগটা আছে, এই সেকেন্ড বিভাগটা সব থেকে সমস্যা করে, এখানে কণিক আছে, তারপরে 7 নম্বর অধ্যায়, তারপরে এদিকে তোমার এই যে স্থিতিবিদ্যা বলবিদ্যা আছে। এই জায়গাটা তোমাকে খুব বড় রকমের একটা বিপদে ফেলবে স্থিতিবিদ্যা বলবিদ্যা, কারণ সেখানে অনেকগুলো বেশ কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো মনে রাখাটা অনেক বেশি জটিল ব্যাপার। এই জন্য, আর ওখান থেকে 2টা সৃজনশীল আছে, এই জন্য বাধ্য হয়ে তোমার আসলে এই সৃজনশীলটা মিস করলে তোমাকে এই বিভাগ থেকে কিন্তু খুব মানে বিপদে পড়তে হবে অ্যান্সার করার জন্য। এই জন্য এই বিভাগের এই সৃজনশীলটা কোনোভাবে মিস করাটা ঠিক হবে না, একটু সাবধান, একটু প্র্যাকটিস করলেই পারবা। এরপর দেখো এ এবং বি যদি অধীন বা পরস্পর নির্ভরশীল ঘটনা হয় সেক্ষেত্রে probability of intersection B equal to probability of A dot probability of B par A। বাদ বলতে তুমি বোঝায় বা যেটাকে বাদ A বলা হয়। আর যদি সম্পূর্ণ ঘটনা এটা তো তোমরা জানোই, probability of A union B equal to probability of A is equal to 1। অর্থাৎ তোমরা কিন্তু এটা শুনছো ছোটবেলা থেকে একটা কথা যে কোনো ঘটনার সম্ভাবনার ফলাফল কিন্তু সবসময় 0 এবং 1 এর মধ্যেই কিন্তু এই মানটা ভ্যারি করে, ওকে। আর ফাইনালি যদি কমপ্লিমেন্টারি সেট হয় বা কমপ্লিমেন্টারি ইভেন্ট হয় তাহলে probability of A equal to probability of A এর উপরে দেখো C লেখা আছে, বা এটাকে কখনো কখনো প্রাইম লেখা হয়, A প্রাইম, অর্থাৎ probability of A plus probability of A prime equal to 1, সেম probability of B plus probability of B prime equal to 1। এভাবে যতগুলো হয় আর কি, যতগুলো ইভেন্ট হয় ততগুলো হতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই ঘটারটা যদি জানতে পারি সেখান থেকে না ঘটারটা বের করতে পারি। কিভাবে 1 থেকে বিয়োগ করে, তা তোমরা আগে লেভেলে পড়ে আসছো, এটা আসলে সেই সূত্র থেকে এই লাইনগুলো আসছে বা ওই বেসিকগুলো থেকে এটা আসছে, মোট কথা এখান থেকে গুলো আসছে। আচ্ছা যাই হোক আর কি, তো আমাদের প্রবাবিলিটি সূত্রগুলো সম্পর্কে আমি একটু ভালো করে একটা মোটামুটি একটু বলে দিলাম। তোমাদের যে কাজটা করতে হবে সূত্রগুলো সুন্দর করে প্রথমেই আপনি লিস্ট করে রাখতে হবে,
কারণ সূত্রগুলো সম্পর্কে কিন্তু জানাটা খুবই খুবই দরকারি। যদি এই সূত্রগুলো মধ্যে বইয়ের মধ্যে দেওয়া ছিল, আমি জাস্ট খালি একটু গুছিয়ে দিয়ে দিছি, আহামরি তেমন কোনো কিছু না। আমি এখন মূলত এই অধ্যায়ের ভেতরে ঢুকবো। তবে আমি আবার বলতেছি, এই অধ্যায়টা কিন্তু খুবই মজার অধ্যায়। সো কারোর কিন্তু এই অধ্যায়টা ঠিক মানে মিস করাটা কোনোভাবেই ঠিক হবে না। খুবই সোজা অধ্যায় এবং অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায়। এই অধ্যায় সব থেকে বড় সমস্যা, লাইনগুলোকে খুব সুন্দর করে পড়তে হয়। ওকে, তাহলে শুরু করা যাক। মনে হয় আমাকে অনেক অঙ্কই করতে হবে, কারণ ছোটখাটো অধ্যায় কিন্তু অঙ্কের লাইনগুলো অনেক, তবে অঙ্কগুলো ছোট, এই জন্য অঙ্কগুলো আমার কাছে মজাই লাগে। 1 নাম্বার থেকে শুরু করা যাক। একের কি লেখা আছে? একের 1 লেখা আছে, আমি লিখে ওদের মতো করে। সেখানে কি আছে? একটি মুদ্রা একটি সুষম মুদ্রা, আচ্ছা অসম মুদ্রাও হয়, আচ্ছা আমার দেখা দরকার তাহলে। আচ্ছা, সুষম মুদ্রা পরপর 2 বার টস করা হবে, নমুনা ক্ষেত্র তৈরি করো এবং কমপক্ষে একটি হেড ওঠার সম্ভাবনা বের করো। আর এমন কি, কত মুদ্রা নিক্ষেপ করলাম, সে জায়গায় মাত্র একটা সুষম মুদ্রা নিক্ষেপ করছে 2 বার। ওকে, তাহলে যদি সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে নমুনা ক্ষেত্র তৈরি করতে চাই, আমি এক কাজ করতে পারি, আমি নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য এভাবে করে সরাসরি লিখতে পারি স্যাম্পল স্পেস হেড হেড। আচ্ছা, আমি একটু ভেঙে করে দেখাই। হেড টেল ক্রস হেড টেল, কার্টেসিয়ান ভাবে করতে পারো, রেক্ট্যাঙ্গুলার মেথডে করতে পারো, যেভাবে খুশি। সো আমি যদি এখানে কাজ করি, হেড 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 টেল টেল হেড টেল টেল। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা 2 বার নিক্ষেপ করছি একটা মুদ্রাকে, সেখান থেকে কোশ্চেন করছে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। সো মিনিমাম 1 হেড, প্রবাবিলিটি অফ আমরা 1 হেড লিখতে পারি। তবে সবথেকে সুন্দর হয় যেটা, মানে এই টেবিলে এসে এভাবে করে সবাই লেখে না, সবাই লেখে যে ঘটনাটাকে ধরলাম এ একটা ঘটনা, এটাকে ধরলাম বি একটা ঘটনা, এরপর জাস্ট তারা লেখে যে প্রবাবিলিটি অফ এ। বুঝতে পারছো? মানে এই টোটাল ইভেন্টটাকে তারা একটা ইভেন্ট বিবেচনা করে তারপর কাজটাকে করে, দেখতে সুন্দর লাগে। তবে এখানে তারা যেটা বলছে যে একটি হেড পাওয়ার সম্ভাবনা, একটি হেড পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা। এই লাইনগুলো খুব সাবধান, কমপক্ষে একটি হেড। তাহলে এখানে কমপক্ষে একটি হেড বলতে কিন্তু আসলে কি বোঝাচ্ছে? হেড কোথায় কোথায় আছে? এখানে 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 3 জায়গায় আছে, এখানে তো হেড নাই। সো কমপক্ষে একটা হেড বলতে কি বোঝায়? একটা হেড থেকে বেশি থাকতে পারবে, বাট মিনিমাম একটা থাকতে হবে। সো 1 2 3 টোটাল কয়টা এখানে আছে? টোটাল বিন্দু কয়টা? স্যাম্পল পয়েন্ট কয়টা? এখানে 4টা। সো নিচে 4, সূত্রটা কি ছিল? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এস কত? তাহলে এখানে 4। আর যেহেতু এখানে আমাকে বলছে যে কমপক্ষে একটি হেড, সো 1 1 1, তার মানে 3টা পয়েন্ট আছে। সো অ্যানসার কত আসবে? 3/4। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। খুবই সোজা ব্যাপার এটা। এরপর আমরা একটু আসবো, একটি সুষম মুদ্রা পরপর 3 বার টস করা হলে নমুনা ক্ষেত্র তৈরি করা। এই আর এমন কি, এই ঘটনাটাই আগে যে অঙ্কটা করলাম ওইটাই আমাদের যে কাজটা করতে হবে, একটা মুদ্রাকে 3 বার লিখে পড়ছে। আমরা তো অলরেডি 2 বার একটা বের করছি, এখন শুধু এইটার সাথে আমরা আরেকটা যে মান আছে সেটাকে গুণ করে দিয়ে আমরা 3 বার এটা বের করে ফেলি। ওকে, করা যাক। এই 1 নাম্বার সাথে 2 নাম্বার কানেক্টেড। তাহলে এখন তোমরা চিন্তা করে দেখো, একের সাথে যদি 2 মিল হয়ে থাকে, তাহলে আমি যে একটু আগে শর্তগুলো পড়াইলাম, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, তারপর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এগুলোর সাথে কোনটার সাথে মিলে, একটা কিন্তু উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে একটা অংশ একটা অংশ কানেক্টেড। সো সেক্ষেত্রে আমি এখানে একটা স্যাম্পল স্পেস তৈরি করতে পারি। 2টার যে ফলাফল সেটা আমি সরাসরি লিখতেছি হেড 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 টেল টেল হেড টেল টেল। এর সাথে আমাকে গুণ করতে হবে একটার ফলাফলকে, হেড টেল। আমি কার্টেসিয়ান পদ্ধতিতে করতেছি, তুমি চাইলে এটাকে রেক্ট্যাঙ্গুলার সিস্টেমে করতে পারো। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা পাবো হেড হেড হেড। খুব সুন্দর করে করবা, হেড হেড টেল হেড টেল হেড হেড টেল টেল। ওকে, টেল হেড হেড and tail head tail. ওকে, তারপর টেল টেল হেড and tail tail tail। কয়টা পেয়েছি? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8টা। তোমরা তো এটা জানো যে 2 টু দি পাওয়ার n কে তারা ফলো করে, আর ছক্কাটা 6 টু দি পাওয়ার n কে ফলো করে। ওকে, আচ্ছা সেগুলো আমি আলোচনা করব না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এটা তাহলে কিসের মান পেলাম? এটা হলো যদি আমরা একটি মুদ্রাকে পরপর 3 বার নিক্ষেপ করি,
বা টস করি, যেটা তারা বলছে, সেই ক্ষেত্রে তাদের নমুনা ক্ষেত্র পাইলাম এই লাইনটা। ঠিক আছে, আমরা প্রথমে দুইটা বের করে নিছি, তুমি কিন্তু প্রথমে দুইটা বের করে দেখাবা, তারপরে কিন্তু এটা করবা, অর্থাৎ ডাইরেক্ট এই লাইনটা করো না, তাহলে আবার একটু খারাপ দেখা যাবে যে ডাইরেক্ট এই মানটা কোথায় পাইলা তুমি, এই জন্য একটু করে দেখাবা, তারপরে এই লাইনটা লিখবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখান থেকে দেখা যায় কি কি কোশ্চেন করছে। কোশ্চেন কতগুলো? 5টা করছে কোশ্চেন, ক খ গ ঘ ম, এত করার কি দরকার ছিল? যাই হোক, ক নাম্বার কি বলছে, প্রতি টসেই হেড পাওয়ার সম্ভাবনা কত? প্রতি টসে, এখানে যেহেতু অনেকগুলো আছে, আমি এক কাজ করি এ বি সি ডি এভাবে করে লিখি। আমি ফার্স্টে ক নাম্বারটা ট্রাই করব, মানে ক নাম্বার লিখতেছি, তাহলে পাওয়ার অফ প্রবাবিলিটি অফ এ, মুখে খালি বারবার পাওয়ার অফ চলে আসে। কোশ্চেনটা কি করছে, সবগুলো 5 লাইনে সলভ হয়ে যাবে। ঠিক আছে, তবে তুমি চাইলে এখানে কিছু ডাটা লিখতে পারো, এটা সব থেকে ভালো হয়। একদমই শর্টকাট করলে পারে এটা আবার ছাড়া কিছু মার্কস এখানে কিন্তু কাটতে পারে। একটু ডাটা লিখবা যে এখানে যেহেতু এতগুলা পাইছি, অতগুলা মোট আছে, তাহলে সম্ভাবনা ফলাফল এটা, বাস। খুব সুন্দর হয় বিষয়গুলো। ওকে, আমি একটু এখন জাস্ট করে সরাসরি করতেছি, তো তোমার আমার মুখের কথাগুলোকে ডাটা হিসেবে লিখে রাখবা। ওকে, আচ্ছা, এখানে কোশ্চেনটা কি করছে, কোশ্চেনটা করছে যে প্রতি টসেই হেড পাওয়ার সম্ভাবনা কত? প্রতিটা টসেই হেড পাওয়ার সম্ভাবনা। এখন একটু তাকায় দেখো যে প্রতিটা টসেই হেড পাওয়ার সম্ভাবনা বলতে কিন্তু 3টা হেডকে মিন করতেছে। 1 1 1, এখানে 3টা হেড আছে। অন্য কোথাও তুমি খেয়াল করে দেখো 3টা হেড নাই, অর্থাৎ প্রত্যেকটাই হেড, এরকম কিন্তু নাই। জাস্ট একটা উপাদানই আছে যেখানে প্রত্যেকটাই হেড। এখানে টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। অনুকূল কয়টা? একটা। অর্থাৎ নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ কত? 3টা হেড। কয়টা? কয় জায়গায় আছে? এক জায়গায় আছে। আর যদি আমি টোটালের কথা বলি, মোট নাম্বার অফ এস এর কথা বলি, কয়টা আছে টোটাল? কয়টা বিন্দু আছে? স্যাম্পল পয়েন্ট কয়টা আছে? 8টা। সো 8। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। এই নাম্বার অফ এর কথাগুলো একটু উপরে লিখবা, নাম্বার অফ এস এর কথাগুলো একটু উপরে লিখবা, আর প্রশ্নের লাইনটি একটু উপরে লিখবা, মানে 2-4 লাইন একটু ডিটেইলস লিখবা। ডিটেইলস লিখলে কোশ্চেনগুলো খুব সুন্দর হবে তোমার। আমি জাস্ট খালি তোমাকে মুখে মুখে সলভ করে ফেলতেছি। এরপর আমি বি নাম্বার কোশ্চেনের প্রবাবিলিটি অফ বি লিখতেছি। দেখা যাক এখানে কি বলছে। সবগুলো একই কথা। প্রথমে কি বলছে? হ্যাঁ, প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড পাওয়ার সেট বা তাদের সম্ভাবনা তৈরি করতে হবে। অর্থাৎ প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড। খেয়াল করে দেখবা, প্রথম হেড পাবো, আবার একই সাথে 2 বা ততোধিক, তার মানে 2 কিংবা তার থেকে বেশি হেড, এরকম কত জায়গায় আছে? নিচে তো 8 হবে, এখানে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রথমে হেড হবে এবং একই সাথে 2 বা ততোধিক হেড। এই এক জায়গায়, এই এক জায়গায়, এই এক জায়গায়, আর কোথাও? এখানে কিন্তু প্রথমে হেড নাই। এই কথা সত্যি যে এখানে 2টা হেড আছে, কিন্তু প্রথমে হেড নাই। তাহলে হিসাবে আমাদের আসতেছে 1 2 3, কারণ এখানে প্রথমে হেড আছে, একই সাথে টোটালটার মধ্যে 2 বা ততোধিক আছে। ততোধিক বলতে এখানে 3টা আছে, তার মানে এটা প্রথম যুক্তিকে মেনে চলে, একই সাথে এটা আবার দ্বিতীয় যুক্তিকে মেনে চলে। তার মানে ঘুরে ফিরে কিন্তু এখানে 3টা উপাদানকে আমরা সাপোর্ট করতে পারি নাম্বার অফ এর মানে বিবেচনা করে। সো কমপ্লিট। সি নাম্বার, প্রবাবিলিটি অফ সি। এবার এখানে কি বলছে, কোনো শর্ত আরোপ না করলে 2 বা ততোধিক হেড পাওয়ার সেট নির্ণয় করো বা তাদের সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে যদি আমি শর্ত আরোপ না করি, 2 বা ততোধিক হেড বলছে, তাই না? একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, আর কোথাও না। টেল আছে যেখানে হেড নাই। দেখো এবার কিন্তু আমরা এখানে কিন্তু 4টা মান বলতে পারছি, কিন্তু আগে কিন্তু আমরা বলছিলাম যে প্রথমে হেড রেখা 2 এর অধিক, 2 অথবা 2 এর অধিক হেড আছে, এরকম কোথায়? এরকম ছিল 3টা। কিন্তু এখন দেখলাম যে এই মানটা, যেমন এই মানটা, এখানে প্রথমে হেড নাই, বাট 2টা হেড আছে। সো আমরা যদি এখানে শর্ত যেহেতু ফলো করার কথা না বলছে তারা, তার মানে এখানে आंसर কিন্তু আমরা উপরে পাবো 4, নিচে পাবো টোটাল তো 8 হবেই। আমরা কত হবে? 4/8। আর কাটাকাটি করা গেলে কাটাকাটি কিন্তু করবা, এগুলো তো তোমরা জানোই যে কাটাকাটি করা গেলে কাটাকাটি করতে হবে। ওকে, ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে, কমপক্ষে একটি টেইল ওঠার সম্ভাবনা বের করো। কমপক্ষে একটি টেইল, প্রবাবিলিটি অফ ডি। কমপক্ষে একটি টেইল, কমপক্ষে একটি টেইল কোথায় কোথায় পাবো? 1 2 3 4 5 6 7, 7টা। কেন 7/8 লিখলাম? কমপক্ষে একটি টেইল বলতে কি বোঝায়? একটা টেইল কম করে হলেও আছে, বেশি থাকতে পারে, থাকুক, সমস্যা কি, কিন্তু কম করে হলেও একটা আছে। এরকম কত কয় জায়গায় আছে? যেমন এখানে 2টা আছে, বাট একটা তো কমপক্ষে আছে। এখানে 3টা আছে, একটা তো কমপক্ষে আছে। এখানে একটা আছে, আছে তো একটা, কিন্তু এখানে কিন্তু নাই, তার মানে 7/8। এন্ড ফাইনালি ই নাম্বারটা যদি সলভ করি, প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু, এজন্য বলতে অঙ্কগুলো আমার কাছে খুব মজা লাগে, কারণ মুখে মুখে অঙ্কগুলো হয়ে যায়। এবার কি বলছে, পর্যায়ক্রমে হেড এবং টেইল পাওয়ার সম্ভাবনা বের করো। আচ্ছা,
পর্যায়ক্রমে হেড টেল বলতে কি বোঝায়? প্রথমে হেড, তারপরে টেল, তারপরে হেড, তারপরে টেল, এই তো লাইনটা নাকি? এখন পর্যায়ক্রমে হেড টেল বলছে, খেয়াল করবা এখানে কিন্তু টেল হেড বলে নাই। টেল হেড বললে আমরা ওভাবেই চিন্তা করতাম, যেহেতু হেড টেল বলছে সেহেতু আমাকে এইভাবেই চিন্তা করতে হবে। এই জন্য এই লাইনগুলো খুব সাবধান, যেভাবে বলবে সেভাবেই চিন্তা করবা, কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না। পর্যায়ক্রমে হেড টেল, তার মানে হেড টেল হেড এরকম কোথায় আছে দেখতে হবে। এটা নাই, হেড টেল হেড এটা আছে, আর কোথাও আছে হেড টেল টেল টেল? না, হয় না, এটা হলো টেল হেড টেল, এটা হয় না। কিন্তু যদি আমাকে বলতো পর্যায়ক্রমে টেল হেড টেল, টেল এবং হেডকে খেয়াল রাখতে, তাহলে তখন আমি এটাকে বিবেচনা করতাম। কিন্তু এখানে তারা বলছে হেড এবং টেলকে, আগে হেড কথাটা বলছে, সেহেতু আমি তাহলে হেড টেল হেড, মানে যদি আমি সিরিয়ালটাকে মেনটেন করতে চাই পর্যায়ক্রমে হেড টেল হেড টেল হেড টেল, তাহলে হেড টেল হেড এটা আসে, জাস্ট টোটাল লাইনটার মধ্যে এটা আসে। তো এখানে আমি অ্যান্সারটাকে আমি 1/8 বলতে বাধ্য হচ্ছি। আর তো কোনোটা মনে হয় ফলো করে না, করে না, যেহেতু আমাদের অ্যান্সার হওয়ার কোনো চান্সই নেই। হ্যাঁ, ফাইনালি মনে হয় আমি কোনটা করলাম, মাত্র 1-এর 2 করলাম। একটা কোশ্চেনে যদি এতগুলো কোশ্চেন করে কেমনে হবে? ওকে, নেক্সট আমাদের এখন একটা জানা দরকার, 1-এর 3 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে। 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের নমুনা খেলা তৈরি করা। এই যে পাইছি, 2টা ছক্কা মারতে হবে। এখন 2টা ছক্কা মারতে হলে আমাদেরকে কি করতে হবে? একটা বক্স তৈরি করতে হবে। আচ্ছা, আমরা নমুনা খেলা তৈরি করবো। এখন 2টা ছক্কা যদি তুমি বোর্ডে ট্রি ডায়াগ্রাম মেথডে করতে যাও তো পাগল হয়ে যাবা। কেন বলতেছি পাগল হয়ে যাবা? জায়গা হবে না, আমার এই বোর্ডে জায়গা হবে না, তোমার খাতা জায়গা কেউ দিবে আমি জানি না। আবার যদি আমি এটাকে কার্টেসিয়ান ভাবে করি, তাও মোটামুটি আমার ওই গুণ টুন কইরা কি একটা অবস্থা হয়ে যাবে। এই জন্য এটাকে রেক্টেঙ্গুলার যে টেবিল সিস্টেমটা আছে, এটা সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, আমরা একটু দেখি যে কিভাবে করে আমরা এটাকে তৈরি করতে পারি। সো যেহেতু আমাদের এখানে 2টা ছক্কা নিক্ষেপ করার একটা মামলা আছে, সো করে ফেলি ছক্কা নিক্ষেপ। নমুনা খেলা তৈরি করবো ফার্স্ট আগে। ঠিক আছে, হইলো একরকম, বাঁকা হইলো সোজা হইলো, তোমরা বুঝে নিও। তাহলে এখানে আমাদেরকে 2টা মারতে হবে, তাই না? এখানে প্রথম দ্বিতীয় আমি ফার্স্ট সেকেন্ড লেখা রাখলাম। 1 2 3 4 5 6। ওকে, 1 2 3 4 5 6। ওকে, খুবই সোজা ব্যাপার। 1 1 1 1 1 2 1 3। দেখছো কত মজার জিনিস? এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে। 1 4 1 5 1 6, কত সহজ, কোনো ঝামেলা হচ্ছে না। 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। এটা 3 1 4 1 5 1, যেভাবে খুশি তুমি লিখতে পারো। 6 1 3 2 4 2 5 2 6 2। এরপর 3 3 3 4, পিছি পিছি বক্সে লেখা কষ্ট। 3 5 3 6। ওকে, 4 3 4 4 4 5 4 6 5 3 5 4 5 5 5 6 6 3 6 4 6 5 6 6। বাহ, 6 মেরে ফেলছি। হ্যাঁ, আমাদের বক্স কমপ্লিট। আমার বক্সটা মনে একটু বাঁকা দেখা যাচ্ছে, এখানে দুঃখ প্রকাশ করার কিছুই নেই। তোমরা একটু খাতাটাকে বা মোবাইলটাকে সোজা করে ফেলাও, তাহলে বক্স সোজা দেখা যাবে। বোর্ডে একটি গেলে বাঁকা হয়ে যায়। আর সেদিন আমি হাত দেখলাম, আমার হাতও কেন যেন মনে হচ্ছে বাঁকা, সোজা করতে হবে।
যাই হোক, বক্স হয়েছে, ঝামেলা শেষ। কিন্তু কোশ্চেন তো অনেকগুলো করছে, কয়টা? 3টা কোশ্চেন করছে। কি কি বলছে দেখা যাক। 2টি বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা বের করো। তার মানে 2টা বিজোড় সংখ্যা, খেয়াল করতে হবে আমাকে, একটু মার্ক করে দেখাবো। 2টা বিজোড় সংখ্যা এমন কোথায় কোথায় আছে? এক এক একটা বিজোড় সংখ্যা, কথা সত্য। 1 3 দুইটাই বিজোড় সংখ্যা, 1 5 দুইটাই বিজোড় সংখ্যা। তার মানে এখানে তার লাইন, প্রথম লাইনের মধ্যে 3টা বিজোড় আছে, 1 2 3। দ্বিতীয় লাইনের মধ্যে দুইটাই বিজোড়, এরকম কোনোটা কিন্তু নাই। কেন? কারণ 2 তো সবার প্রথমে আছেই, আর 2 একটা জোড় সংখ্যা। তৃতীয় লাইনের মধ্যে আছে, কেন? তৃতীয় লাইনের মধ্যে 3 1 দুইটাই বিজোড়, 3 3 দুইটাই বিজোড়, 3 5 দুইটাই বিজোড়। চতুর্থ লাইনের মধ্যে একটা বিজোড় নাই, কারণ 4 একটা জোড় সংখ্যা। পঞ্চম লাইনের মধ্যে 3টা বিজোড় আছে, 5 1 5 3 5 5। তার মানে 3 3 3 কয়টা পেলাম? 9টা। টোটাল এখানে কয়টা বলতে পারবা? 6 6 কত? 36টা। তাহলে আমি যদি এটাকে একটা এ ঘটনা হিসাব করি, তাহলে কত হবে? 9/34। তারপর তুমি এখানে কাটাকাটি নিজ দেখতে করে নিও। সো বুঝতে পারছো আমি কিভাবে বের করলাম? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তারপর নাম্বার অফ এ মানে এখানে 3 3 3 9টা আছে। 1 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 5 নাম্বার লাইনে 3টা করে আছে। আর টোটাল কতগুলো আছে নমুনা ক্ষেত্র? 36টা। 6টা 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 6 6 36টা। এরপর কি বলছে যে 2টি 6 ওঠার সম্ভাবনা। এটা তো জানা কথা, এটা তো যদি কোনো কানাকে জিজ্ঞেস করা যায়, সেও আন্দাজে এডিলি মেরে পেরে ফেলবে যে 2টা 6 এখানে সম্পূর্ণ বক্সের মধ্যে কোথায় আছে? জাস্ট একটা স্থানে আছে, 6 6, যেখানে তুমি 2টা 6 মারছিলে। ঠিক আছে, তাহলে এখানে কত আছে? 1, জাস্ট একটা বিন্দু আছে। তার মানে কত হবে? 1/36। যদি আমি এই কোশ্চেনটাকে ভি ইভেন্ট ধরি, তার মানে হবে 1/36। এরপর আর কি আছে? নেক্সট কোশ্চেন, 2টি একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? একই সংখ্যা, এটা তো আরো মজার বিষয়। কেন? একটু দেখো, এই লাইনটা দেখে খালি একটু ফলো করো। 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। কি সুন্দর করে মিলে গেছে। এই অঙ্ক খালি করতেই মন চায়। দেখছো? 2টি একই সংখ্যা, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। সো এরকম কয়টা আছে? যদি আমি সি ইভেন্ট ধরে রেখে, তাহলে এখন কয়টা আছে? 6টা। আর টোটাল কয়টা ছিল তোমার প্রধান? 36টা। কাটাটি করবা, যা হবে তাই অ্যান্সার। সো আমাদের 1 এর 3 নাম্বারটা কমপ্লিট। এবার আসা যাক 1 এর 4 নাম্বারে কি বলছে। এখানে কি বলছে দেখা যাক, যে একটি ছক্কা ও 2টি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, তাই না? ও, এর জন্য তো আবার সেই কি করতে হবে? বক্স বানাইতে হবে। ছক্কা মারছে আর মুদ্রা মারছে, 2টা মুদ্রা মারলে 4টা পাওয়া যাবে, আর ছক্কাতে 6টা পাওয়া যাবে, তাই না? 1 2 3 4 5। ওকে, আর 6 মেরে দিই। 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এখানে ছক্কা আর এখানে মুদ্রা। তাহলে যদি 2টা মুদ্রা নিক্ষেপ করি, তোমরা তো জানোই, একটু আগে করছিলাম, যেহেতু হেড হেড পাবো, হেড টেল, তারপরে টেল হেড, তারপরে টেল টেল। আর ছক্কা 6 মেরে দিই। 1 2 3 4 5 6। তাহলে এখন লাইনটা গেলে কোনো ব্যাপারই না। হেড হেড 1, হেড হেড 1, হেড হেড 2, হেড হেড 3, হেড হেড 4, হেড হেড 5, হেড হেড 6। আমি কিন্তু সবগুলাকে কিন্তু নমুনা ক্ষেত্রটা আমি আয়তাকার সিস্টেমে করতেছি, আমার খুবই কম স্পেস লাগবে। ছোট্ট একটা বক্স বানাইছি, সব হয়ে গেল, এবং অনেক মজা লিখতে এগুলা। হেড টেল 1, হেড টেল 2, হেড টেল 3, head tail 4, head tail 5, head tail 6, tail head 1, tail head 2, tail head 3, tail head 4, tail head 5, tail head 6. Okay, tail tail 1, tail tail 2, tail tail 3, tail tail 4, tail tail 5, tail tail 6. ফাইনালি আমাদের বক্স কমপ্লিট। এবার আমরা কোশ্চেনে আসি। 3টা কোশ্চেন তারা করছে, ও 4টা কোশ্চেন করছে। আচ্ছা, এখানে কি বলছে যে 2টি হেড ও জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? এই লোকে লাইনের সমস্যা এই 2টি হেড এবং সেটা আবার জোড় সংখ্যা হতে হবে।
ওকে, দুইটা হেড শুধুমাত্র প্রথম লাইনটা ছাড়া অন্য কোথাও নাই, তুমি খেয়াল করে দেখো প্রথম লাইনে দুইটা করে হেড আছে। এবং একই সাথে আমাকে ফলো করতে হবে জোড় সংখ্যা আছে কোথায় কোথায়, এই 2 4 6, তার মানে একটা দুইটা তিনটা, এই দেখো হেডেড 2, হেডেড 4, হেডেড কত 6, 1 2 3, তাহলে কয়টা পেলাম? তিনটা। মোট এখানে কয়টা আছে? 4টা 6টা, 4 ছক কয়টা? 24টা। তাহলে এখানে আমি যদি আমি ক নাম্বারটাকে সলভ করি তাহলে আমি পাবো পাওয়ার অফ, যদি এই ইভেন্ট কল্পনা করি 3/24, কারেক্টলি করবা। ওকে, নেক্সট কি বলছে? দুইটি টেল ও বিজোড় সংখ্যা, সেই একই কথা, দুইটি টেল থাকবে, তার মানে 4 নাম্বার লাইনটাকে ফলো করবো এবং বিজোড় সংখ্যা হতে হবে, তার মানে 1 3 5, সো একই রকম 3/24 হবে। অঙ্কটা আসলে খারাপ না, মজার। আর এখানে অনেকেই রাগ করতে পারো যে ভাই খেলা আপনি খেলে মজার মজার বলেন, আসলেই মজার, তুমি দেখো অঙ্কগুলা। এরপরে কি বলছে? যে ছক্কায় 2 ওঠার সম্ভাবনা। আচ্ছা, ছক্কায় 2 ওঠার সম্ভাবনা, তার মানে ছক্কাটা কোথায়? আমার ছক্কা হলো এইখানে, এই ছক্কার মধ্যে যদি আমি 2 ওঠার সম্ভাবনার কথা বলি, টোটালটা আমাদের ছক্কা, তাহলে এইখানে যে 2 ওঠার সম্ভাবনা কয়টা আছে? 1 2 3 4টা। ছক্কায় 2 ওঠার সম্ভাবনা কয়টা আছে? এই দেখো হেডেড 2, হেডেড 2 মানে হেড টেল 2 আর টেল হেড 2 আর টেল টেল 2, তাহলে কয়টা হলো? 4/24। যদি সি ইভেন্ট ধরি 4/24, এন্ড প্রবাবিলিটি অফ ডি, লাস্ট যে কোশ্চেনটা তারা করছে সেটা হলো কি কোশ্চেন করছে? বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। এখন এই বিজোড় সংখ্যার কথা বলছে, জাস্ট কি বলছে? বিজোড় সংখ্যার কথা বলছে। এখন চিন্তা করে দেখো এই বিজোড় সংখ্যা কোথায় কোথায় আছে। এখানে তারা বলছে ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। বিজোড় কোথায় কোথায় আছে? 1 3 5, বিজোড় সংখ্যা যেহেতু, তার মানে 1 এর মধ্যে 4টা উপাদান, 3 এর মধ্যে 4টা উপাদান, আর 5 এর মধ্যে 4টা উপাদান, 4 4 8 আর 4 কত? 12, তার মানে এখানে অ্যান্সারটা কত হবে? 12/24। কাটাকাটি করলে 1/2 বের হবে। আমি কাটাকাটি করি না কিন্তু, তুমি কাটাকাটি করবা কিন্তু অলওয়েজ। সো এই আর কি, মুখে মুখে অঙ্ক সলভ হয়ে যায়। এরপরে আমরা আসবো 2 নম্বরে। কি বলছে? 52 খানা তাসের মধ্যে, এই যে শুরু হলো বিপদ। আমি কিন্তু তোমাদের প্রথমে বলে রাখতেছি যে আমার তাস সম্পর্কে আইডিয়া খুবই কম, আমি জীবনে তাস খেলিও নাই, ধরিও নাই, জানিও না। টুকটাক নেটমেট ঘাটাঘাটি কইরা বন্ধু বান্ধবের কাছ থেকে হালকা পাতলা শুই না, তার সম্পর্কে আমি যেটুকু জানতে পারছি ওই অনুসারে ভিডিও আমি এখন কিন্তু সলভ করব। সো আমার তাসের অঙ্কগুলো যদি ভুল হয়ে থাকে আমার কিন্তু এখানে কোনো দোষ নাই, আমার কোনো দোষ দিতে পারবো না। সাবধান, আমি তাস কিন্তু খুব ভালো একটা বুঝি না, জীবনে বহু চেষ্টা করেও খেলা শিখতে পারিনি এবং আমার খেলার ইচ্ছাও নাই। আমার মনে হয় তোমরাও ঠিক মতো বুঝো না, সো দুঃখ প্রকাশ করার কিছুই নাই। কিন্তু তাসের ব্যাপারটা আমার কাছে খুব কষ্টকর মনে হয়, কারণ খেলা কিছুই পারি না এখানে। তাসের মধ্যে আমি যেটুকু জানি তার সম্পর্কে, যে এখানে 52 রকমের তাস থাকে, আর যে কোনো ব্যক্তি দাবি করে যে এখানে নাকি 53 রকমের খেলা আছে, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল সব 2-3 রকমের খেলাই মাত্র পারে, আমি একটাও পারি না। আচ্ছা, 53 রকমের কাহিনী না, আর কি কি জানি তার সম্পর্কে আমি একটু বলে রাখি তোমাকে, মানে আমি যেটুকু জানি তো ওইটুকুই তোমাকে একটু বলে রাখি। 52 তাস থাকে, সেখানে 2 কালারের তাস থাকে, লাল আর কালো। এখানে আবার নাকি 4টা ক্যাটাগরি আছে, 4টা কোয়ালিটি আছে, কি কি জানি বলে, কি বলে হরতন বলে না কি যেন বলে, আমার আসলে এটার নামও মনেও নাই। ঠিক আছে, মানে 4টা ক্যাটাগরি আছে, এটা আমি দেখছি যে 4 ক্যাটাগরির তাস আছে এটা। ঠিক আছে, মানে কি কি যেন ফুল থাকে, তারপরে বিভিন্ন রকমের পাতার মতো অনেক কালার টালার থাকে। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না। আর এখানে টেক্কা ওরা দাবি করে তাসের মধ্যে নাকি সব থেকে বড় পাওয়ারফুল যেটা, ওটাকে নাকি টেক্কা বলা হয়, যাকে মনে হয় এ দ্বারা লেখা হয়, এ লেখা থাকে। ঠিক আছে, আমি যেটুকু জানি সেটুকু তোমাকে একটু বলতেছি, কারণ তাসের অঙ্ক আমাদের এখন অনেকগুলো করতে হবে। ঠিক আছে, এই কিছু কিছু বিষয়ে তুমিও না বুঝলে আমিও না বুঝলে আর কি বলে যাবো। ঠিক আছে, তো টেক্কা থাকে তোমার 4টা, 2 কালারের তাস থাকে। যদি বলে 52টা তাস, তার মধ্যে 26টা কালার, 26টা লাল 26টা কালা থাকে। ঠিক আছে, 26টা লালের মধ্যে 2টা টেক্কা থাকে, কারণ প্রত্যেকটা লাগা 13টা করে, মানে যে 4টা প্রজাতি বললাম, 4টা কোয়ালিটি বা 4টা ক্যাটাগরি থাকে তাসের মধ্যে। আমি প্রত্যেকটা নাম জানি না, আমি একটা খালি নাম জানি, তোমার বইয়ের মধ্যে যেটা লেখা আছে হরতন, আমি এটার নামই খালি শুনছি, অন্যটার নাম শুনছি হয়তো আমার মাথায় নাই। যারা জানে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তাসের 4 প্রকারের মধ্যে কি কি প্রকার আছে, আমার জানার খুব শখ, আমি জানতে পারিনি, জানলে মন থাকে না। আচ্ছা, তো এর মধ্যে থেকে 4টা টেক্কা থাকে। টেক্কা হলো ওরা দাবি করে যে তাসের মধ্যে যে ওই 13টা করে যে ক্যাটাগরি থাকে, ওই ক্যাটাগরির মধ্যে নাকি সব থেকে বেশি পাওয়ারফুল এবং ওর মূল্য নাকি সব থেকে বেশি, ওরা দাবি করে এটা। যাই হোক, তো ওই টেক্কা থাকে ওরা কয়টা? 4টা, তার মানে লাল টেক্কা থাকে 2টা, কালো টেক্কা থাকে 2টা। ঠিক আছে, আর এই তো, আর কি কি জানি আমি তার সম্পর্কে, আর তার সম্পর্কে আমি না আর তেমন কোনো কিছু জানি না।
ঠিক আছে? এখন আমি অঙ্ক করো, অঙ্ক করার পর তোমাকে আমি এটাই বলে রাখলাম তোমাকে যে অঙ্কগুলো খালি কোনো মতে খালি একটু আমি তাসের অঙ্ক যে কয়টা আছে কারণ এগুলো পরীক্ষা মাঝে মাঝে আসে, ঠিক আছে? এই জন্য তার সম্পর্কে আইডিয়া রাখাটা খুবই খুবই দরকারি। জীবন আশা করি কোনো একদিন শুনছো যে ইন্টারমিডিয়েট তাসের অঙ্ক আছে। সো আজকে সেই তাসের অঙ্কগুলো আমরা শুরু করবো, ঠিক আছে? দুঃখ প্রকাশ করার কিছুই নাই, এটাই সায়েন্স, এটাই মেনে নিতে হবে। ওকে, তো দেখা যাক আমরা কি তাসের অঙ্ক শুরু করতে পারি। ফার্স্টেই কোশ্চেন করছে একটা উদ্দীপক 2-1 নম্বরে, 52 খানা তাসের একটি প্যাকেটে একটি তাস দৈবভাবে উঠানো হলো। আচ্ছা, মানে হঠাৎ করে একটা তাস উঠাইছে, ওটাই দেখি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা রে, লাল হওয়ার সম্ভাবনা পাওয়ার অফ এ দেখলাম, খুব ভালো করে খেয়াল করবে। যেটা তোমাকে বললাম, যেটুকু আমি জানি যে তাসে 52টা তাস থাকে, তার মানে এখানে মোট কত আসবে? নাম্বার অফ এস কত? 52। তোমরা লিখবে নাম্বার অফ এস 52, ঠিক আছে? আর এখানে তারা যেটা বলছে যে লাল হওয়ার সম্ভাবনা কত, তাসের যদি কালারের কথা বলি, কালার দুই রকম, লাল 26টা, কালো 26টা। তার মানে লাল হওয়ার সম্ভাবনা যদি একটা তাস যদি উঠানো হয় তাহলে কত হবে? 26 হবে 52, অনুকূল কত হবে? 26। তারপর কাটারি করে ফেলবা, হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি করছে যে হরতন হওয়ার সম্ভাবনা। হরতন হলো একটা প্রজাতি, যেটা তোমাকে বললাম যেখানে 4টা প্রজাতি থাকে, ঠিক আছে? আমি একটু মনে হয় খুব সুন্দর ভাষা ইউজ করতেছি প্রজাতি বইলা, যাই হোক 4টা প্রজাতি থাকে। ফার্স্ট যে প্রজাতিটা থাকে, তো এই প্রজাতির নাম হলো, একটা নাম হলো হরতন, বাকিগুলোর কি কি যেন নাম, আমার নাম মনে আসতেছে না, আমি জানি না। আচ্ছা, তো যেহেতু 52টা তাস, সেখানে 4 প্রজাতি আছে, যে 52কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 13, 4 13 52। তাহলে এখানে তারা জিজ্ঞেস করছে যে হরতন ওটা সম্ভাবনা কত? তাহলে পাওয়ার অফ বি যদি আমি ধরি, হরতন আছে আমাদের এখানে 13টা করে, যে কোনো প্রজাতি আছে কয়টা? 13টা করে, যেটা 4 13 52, তাই না? তাহলে 52 উপরে হবে 13, কারণ 13টা করে প্রত্যেকটা প্রজাতি আছে। নেক্সট কোশ্চেন কি, টেক্কা ওটা সম্ভাবনা কত? এই যে ওরা দাবি করে টেক্কা সব থেকে বেশি পাওয়ারফুল, মানে যে 4টার মধ্যেই 4টা প্রজাতি আছে, প্রত্যেকটা প্রজাতিতেই নাকি টেক্কা একটা করে আছে, ঠিক আছে? তো যদি এখন এখানে কার টেক্কা কথা বলছে, ও কার টেক্কা বলে নাই, খালি টেক্কা বলছে, তাহলে কত হবে? পাওয়ার অফ সি, প্রবাবিলিটি অফ সি, প্রবাবিলিটি অফ সি, তাহলে টেক্কা 4টা আছে, তাই না? 52টা চার্জ 4 করে আছে, ঠিক আছে? ওকে, ডি নাম্বারটা, টেক্কা না ওরা সম্ভাবনা কত? তোমরা তো জানোই যে না ওরা সম্ভাবনা বের করা খুব সোজা। এটাকে তুমি লিখবা যে পাওয়ার অফ সি প্রাইম অথবা পাওয়ার অফ সি সি। সি সি লিখলে খারাপ দেখা যায়, সি প্রাইম লিখো। সি প্রাইম বলতে কি বুঝি? ওই 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি। আমরা জানি যে কোনো হওয়ার সম্ভাবনা 1 থেকে যদি হওয়ার সম্ভাবনাটাকে বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু সেখান থেকে না হওয়ার সম্ভাবনাটা বের করা যায়। সো 1 মাইনাস হওয়ার সম্ভাবনা করে ফেলবো, তাহলে কিন্তু আমরা টেক্কা না হওয়ারটা বের করতে পারবো। যেমন জায়গায় আমরা হওয়ারটা যখন জানতাম তখন না হওয়ারটা বের করতাম কি হবে? 1 থেকে বিয়োগ করে, এখন সেটাই করবো। সো 1 মাইনাস 4/52, এখানে বিয়োগ করলে কত হয়? আমি ক্যালকুলেটর আনি, আচ্ছা ক্যালকুলেটর আনি। 1 মাইনাস 4/52, হ্যাঁ 12/13 পাচ্ছি। মনে হয় আমার এই কোশ্চেনটা কমপ্লিট, অনেক কষ্টে কমপ্লিট করা লাগতেছে, তার সম্পর্কে না জানাটা আসলে একটা বিপদ, এটা রিসার্চ করা লাগবে দেখা যায়। আচ্ছা, এরপর কি বলছে? 2 নম্বর কোশ্চেন, 52 খানা তাসের একটি প্যাকেট থেকে একটি হরতনের একটি রাজা সরাই ফেলে। রাজা আবার কোনটা? ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, রাজা হইলো ওই যে ওরা যে বললাম না, ওই যে টেক্কা যারে বলে, না টেক্কা না, রাজা মনে হয় আরো আছে, কি কি যেন থাকে, ওরা বলে যে রাজা, রানী, জুকার, টেক্কা, আমি এত কিছু কয়ে পারতেছি না, থাকে আর কি এগুলো, ঠিক আছে? রাজা থাকে। আচ্ছা, তো 52 খানা তাসের মধ্যে এক প্যাকেট থেকে একটি হরতনের রাজা সরিয়ে ফেলা হইলো, তার মানে রাজারে আমি সরিয়ে ফেললাম, গেল গাও। বাকি তাসগুলা ভালোভাবে সাফল করে, সাফল মানে কি? সাফল মানে মনে হয় এটা হতে পারে যে ওই যে আমি দেখছি যে তাস খেলার পরে, মানে যারা দূরে বসে বসে আগে দেখতাম, ওই বৃদ্ধরা মানে বয়স্ক ব্যক্তিরা মানে হাতে নিয়ে খালি যেরকম খালি থাবা দিত, এরকম করে থাবা দিত, এটার হয়তো বা সাফল বলতে পারে, আমি জানি না সাফল শব্দের অর্থ কি। আর সাফল করে একটি তাস উঠানো হলো, তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত? আমরা 2 নাম্বারটা করতেছি এখন, ঠিক আছে? তো প্রবাবিলিটি অফ ঘটনা আমি ইভেন্টে ধরলাম, 52টা তাস ছিল। এখানে একটা ব্যাপার কি যে যেহেতু 52টা তাসের মধ্যে একটা তাস আগে থেকে সরে ফেলছে, তার মানে থাকলো কয়টা? 51টা, তাই না?
সেখান থেকে হরতনের যদি একটা রাজা সরাই ফেলায়, মানে যেটাই সরাই ফেলায়, টেক্কা ফেলায় আর রাজা ফেলায়, হরতনের মধ্যে আছে করে 13টা আছে, তাই না? হরতন একটা প্রজাতি, এই প্রজাতির মধ্যে যদি 13টা থাকে, 13টার মধ্যে একটা সরাই ফেলছে, থাকলো কয়টা? 12টা। তার মানে অ্যান্সার কত হবে? 12/51 হয়ে গেল। এরপর আমরা করবো 2 এর 3 নাম্বারটা। 52খানা তাসের মধ্যে থেকে একখানা তাস দৈবভাবে উঠানো হলো। সে তো অনেকক্ষণ ধরে উঠাইতেছি আমরা। তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? ওরে বাবা, কি জিজ্ঞেস করছে? লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এটা কোনটা করতেছি? 2 এর ক নাম্বার? 3 নাম্বার। লাল টেক্কা আমরা এখানে কি লিখবো? আচ্ছা, আমি এ লিখতেছি না, আর লিখি। আর বলতে তো রেড কে বোঝায়, বা আমি এ লিখতে পারি, জাস্ট একটা লিখলেই হয়। লাল টেক্কা, রেড টেক্কা, টেক্কাকে মনে হয় ইংলিশে টেক্কাই বলে, যাই হোক। তো কি বলছে? লাল টেক্কার সম্ভাবনা আমরা জানি, কিন্তু এখানে 52টা তাস আছে, যেটা আমি তোমাকে প্রথমে বললাম। তার মধ্যে 26টা সাদা, না সাদা তো নাই, 26টা লাল আর 26টা কালো। তাহলে 26টার মধ্যে কয় প্রজাতি আছে? 2 প্রজাতি, সবগুলো তো লালেরই প্রজাতি। আর 2 প্রজাতির মধ্যে প্রত্যেকটা প্রজাতিতে একটা করে টেক্কা আছে, তাহলে 26টার মধ্যে টেক্কা কয়টা? 2টা। তার মানে আমি যদি এখানে বলি লাল টেক্কার কথা, আমি যেটাই লিখি এখানে, যদি এই ঘটনা লিখি লাল টেক্কার হিসাবে, তাহলে আমি দেখতে পারবো যে 52, তার মধ্যে 26টা তাস আছে, 26টার মধ্যে লাল টেক্কা আছে 2টা, তার মানে 2/52 হবে। আচ্ছা, কত হবে? 2/52। 2/52 কেন রাখলাম বুঝতে পারছো? আমি আবারও দরকার হলে বলতেছি যে 26টা থাকে লাল, 26টা থাকে কালো। 26টার মধ্যে 2টা প্রজাতি আছে, ওই একই রকম। বাকি 26টা কালোর মধ্যে কিন্তু 2টা প্রজাতি আছে। আমি লাল হিসাব করতেছি, তো লাল টেক্কার কথা বলছে। তাহলে 2টা প্রজাতির মধ্যে প্রত্যেকটা প্রজাতির একটা করে হেড থাকে, মানে টেক্কা থাকে। একটা করে যদি হেড থাকে, একটা করে হেড, একটা কাটলো 2টা, যেহেতু 13 করে 26, আর 13টা করে প্রজাতি হয়, তাহলে একটা 2টা, আর টোটাল কাটেছে তোমার 52টা। সো দ্যাটস ইট। এখন আমরা যে কাজটা করব, আমাদের 2 এর 3 এর খ করতে হবে। কি বলছে? যে লাল টেক্কা ওটা সম্ভাবনা আমরা ক নাম্বার বের করলাম। এখানে আমরা বলছে লাল অথবা টেক্কা। আচ্ছা, লাল অথবা টেক্কা এখন আমরা দেখি কিভাবে করে বের করতে পারি। আমরা কিছু ডিটেইলস লিখবো। এটা 2 এর 3 এর খ, ঠিক আছে? ডিটেইলস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ আর, আর বলতে আমি কিন্তু লাল কার্ডকে বোঝাচ্ছি। লাল কার্ড কয়টা থাকে? 26টা। আর এখানে টেক্কা থাকে কয়টা? নাম্বার অফ টি, টেক্কা থাকে কয়টা? 4টা। আর লাল টেক্কা থাকে কয়টা? 2টা। কারণ লাল কার্ডের সংখ্যা 26টা, আর 13টা কার্ডের প্রজাতি যদি হিসাব করি 2টা থাকে। তার মানে নাম্বার অফ আর ইন্টারসেকশন টি 2টা। এখন এখান থেকে যদি আমি প্রবাবিলিটি অফ আর বের করি, আমি একটু সাইড এখানে লিখতেছি, প্রবাবিলিটি অফ আর মোট কয়টা থাকে? নাম্বার অফ এস মোট সংখ্যা কয়টা বলো? 52টা। তার মানে এখানে হবে 52, উপরে হবে 26। এখান থেকে প্রবাবিলিটি অফ টেক্কা যদি বের করি, টেক্কা 4টা, 4/52। এখান থেকে যদি আমরা প্রবাবিলিটি অফ লাল টেক্কা বের করি, তাহলে পাবো 2/52। এই তো। আর আমরা তো সূত্র পড়ছি, কিন্তু আমাদেরকে বের করতে বলছে লাল অথবা টেক্কা। তার মানে আমাদেরকে বের করতে হবে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ, কোনটা বের করতে হবে? রেড ইউনিয়ন টেক্কা, এটা বের করতে হবে, তাই তো? এখন দেখা যাক এটা আমরা এখন কিভাবে করে বের করতে পারি। আমরা জানি, একটু তো লিখে দিয়েছিলাম, খেয়াল করে দেখবা একটু আগে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এই মানটা বের করতে হবে, তাই তো? রেট কত পাইছি? 26/52, টেক্কা 4/52। আমি কিন্তু কাটাকাটি পরে করব, তুমি আসলে প্রথম থেকে করে আসতে পারো। এটা পাইছি কত? 2/52। দেখি এখান থেকে ওভারঅল কত পাওয়া যাবে, তাহলে সেটা হবে লাল অথবা টেক্কার মান। 26/52 মাইনাস, না প্লাস, 4/52 মাইনাস 2/52, 7/13 পাচ্ছি। দ্যাটস আনসার। সো আমার মনে হয় তোমরা তাহলে বুঝতে পারছো যে কিভাবে করে আমরা লাল অথবা টেক্কা বের করলাম।
এরপরে আরো টেক্কা টুকার অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট না, দ্যাটস আমি করছি না। আমি একদম সরাসরি এখন 3 নাম্বার চলে যাবো। বহু কষ্ট করে টেক্কার অঙ্কগুলো করলাম, কারণ এই অঙ্কগুলো খুবই মারাত্মক, তার সম্পর্কে জানতে হবে আগে অঙ্ক করতে গেলে। অনেকেই মনে করতে পারো ভাই লেখাপড়া করতে আসছি, দাস শিখাইতেছেন। হ্যাঁ, আমার দোষ নাই ভাই, বই দেওয়া আছে, আমি করাইতেছি। আচ্ছা, 3-এর 1 নাম্বার কি বলছে? 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে দৈব চয়নের মাধ্যমে, এই আবার কেমন? আচ্ছা, জোড় সংখ্যাগুলো পাওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 25 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা আছে? 1 তো না, 24 জোড় সংখ্যা না, তার মানে 2 থেকে 24 পর্যন্ত। 2 থেকে 24 যদি হিসাব করি তাহলে 12, হ্যাঁ 12টা আছে। কয়টা আছে তাহলে? 12টা আছে এখানে। তার মানে যদি আমি এটা 3-এর 1 নাম্বারটা যদি সলভ করি, মুখোমুখি হয়ে গেছে, এই ইভেন্ট ধরি, তাহলে এখানে পাবো 12/25, শেষ। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এখানে তুমি কিন্তু বুঝতেই পারছো যে যেহেতু 1 থেকে 25 পর্যন্ত তারা জোড় সংখ্যার কথা বলছে, যেমন 2, 4, 6, 8, 10, এরকম হিসাব করতে করতে তুমি 12টা পাবা। ওকে, আচ্ছা, এরপর আমরা করব 3-এর 3 নাম্বারটা করব। মাঝখানে এগুলো আমি তেমন ইগনোর করছি, মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলো করে দিচ্ছি। 1 থেকে 350 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে দৈব চয়নের মাধ্যমে একটা সংখ্যা নেওয়া হলো। সংখ্যাটির ঘন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? মানে কিউব বের করতে হবে, কি যে বিপদ। আচ্ছা, কিউব যদি বের করি, আমি একটা কাজ করি, এটাকে আমি একটু সেট আকারে লিখবো, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমি এটাকে নাম্বার অফ এ ঘটনা ধরি। এখন যদি কিউব করা যায়, 1 কে কিউব করলে 1 পাবো, 2 কে কিউব করলে কত? 8, 3 কে 27, 4 কে কিউব করলে 64, 5 কে কিউব করলে 125, 6 কে কিউব করলে 216, 7 কে কিউব করলে 343। একটু চেক করে দেখা দরকার। হ্যাঁ, 343 পাইছি। 350 এর মধ্যে বলছে না, তাহলে আর কিউব করলে জীবনে পাবো না। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তাই তো? আর আমাদের এখানে টোটাল যে কি বলে এটাকে, টোটাল কয়টা আছে? 1 থেকে 350 পর্যন্ত সংখ্যা কয়টা? 350টা। তাহলে নাম্বার অফ s ইকুয়াল টু কত হবে? 350। প্রবাবিলিটি অফ a যদি বের করি, আমরা জানি নাম্বার অফ a বাই নাম্বার অফ s, কমন যে জেনারেল ইকুয়েশন যেটা। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পয়েন্ট আছে, 7/350। সো বুঝতেই পারছো এগুলো কিভাবে করে করতে হয়। এরপর আমি করব 5 নাম্বারটা। এটা কিন্তু আমার 3 ছিল, 3-এর 3 ছিল, এবার আমি করব 3-এর 5। এখানে বলছে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? কি আবার কথা যে মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তার মানে এখানে দুইটা ব্যাপার আছে, মৌলিক, আরেকটা ব্যাপার হলো 5-এর গুণিতক। লিস্ট করি তাদেরকে আগে। এই একটা সেট ধরি আমরা, 10 থেকে 30 পর্যন্ত বলছে, তাই না? মৌলিক সংখ্যা কি কি আছে? 11, 12 হবে না 13, 14 হবে না 15 হবে না 16 হবে না 17 হবে, 18 হবে না 19 হবে, 30 পর্যন্ত বলছে না 20 পর্যন্ত বলছে? 30 পর্যন্ত বলছে। 20 হবে না 21 হবে না 22 হবে না 23 হবে, 24 হবে না 25 হবে না 26 হবে না 27 হবে না 28 হবে না 29 হবে, 30 তো হবে না। 1, 2, 3, 4, 5, 6, 6টা পেলাম। ওকে, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা? 6টা। আমি লিখতে পারি এখানে নাম্বার অফ a ইকুয়াল টু 6। এটা হলো মৌলিক সংখ্যার সেট, 1 থেকে 11 থেকে 30 পর্যন্ত, মানে 10 থেকে 30 পর্যন্ত। এরপরে আবার বলছে যে 5-এর গুণিতক। 5-এর গুণিতক বলছে 10 থেকে 30 পর্যন্ত। যদি b সেটকে কল্পনা করি, 5-এর গুণিতক কি কি আছে? 10, 15, 20, 25, 30। আর বাইরে কেউ আছে? 10, 15, 20, 25, 30 না, নাই। তো এখানে নাম্বার অফ বি উপাদান সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা। এখন এখান থেকে আমাদেরকে মূলত বের করতে হবে মৌলিক অথবা 5-এর গুণিতক। এখন যদি আমি a এবং b কে যদি ইন্টারসেকশন করি, a ইন্টারসেকশন b যদি বের করি, কিছু কি মিল আছে? কিচ্ছু মিল নাই, তার মানে কত? 0। এইটা যদি 0 হয়, নাম্বার অফ a ইন্টারসেকশন b এর মান কত হবে? 0 হবে। এখন আমরা আমাদের কিন্তু মেইন সূত্রটা কিন্তু এখানে ফেলতেই পারি, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করা উচিত। আমরা নাম্বার অফ a পাইছি, আমরা প্রবাবিলিটি অফ a বের করে নিয়ে আসি, আমরা প্রবাবিলিটি অফ b বের করে নিয়ে আসি,
তাহলে আমাদের কিন্তু মান বসাতে সুবিধা হবে। এটা তো শূন্য, এটা না করলেও আমাদের চলবে। তাহলে একটা অন্য মার্কার দিয়ে করি এটা। যদি আমি এখান থেকে প্রবাবিলিটি অফ এ বের করি, তাহলে এখানে আমি পাবো 6, আর আমাদের টোটাল যে এটা আছে, টোটাল ঘটনা আছে, এখানে টোটাল কয়টা সংখ্যা আছে, 10 থেকে 30 পর্যন্ত টোটাল নাম্বার অফ এস কত, 10 থেকে 30, 11 থেকে 30 পর্যন্ত সংখ্যা কাটে 20টা, তার মানে 10 সহকারে 21টা। তাহলে এখানে কিন্তু আমাদের নাম্বার অফ এস কিন্তু 21টা ছিল, এটা আমাদের লিখে রাখা উচিত নাম্বার অফ এস 21টা। তাহলে 6 বাই কত হবে, 21। আচ্ছা, এটা আমাদের হইল। একই সাথে যদি আমরা এখান থেকে প্রবাবিলিটি অফ বি বের করতে চাই, তাহলে আমি দেখতে পারবো এটা হবে 5 বাই 21, অনুকূল 5 নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস 21। আর যদি আমি এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করি, তাহলে আমি 0 ভাগ 21 মানে সেই শূন্যই পাবো। এজন্য আমি আর ওটা বের করতে যাচ্ছি না। তাহলে আমাকে বের করতে হবে মূলত প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মানে আগে যেটা করলাম এটার মতো কিছু একটা বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি, আমরা জানি জেনারেল যে সূত্রটা আছে এ ইউনিয়ন বি এর, সেটা আমরা ফেলবো এখানে। probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A কোথায়, intersection B। ওকে, তাহলে এটার মান কত পাচ্ছিলাম আমরা, 6/21, 5/21 minus 0, মানে 0/21 আর কি। দেখা যাক এখান থেকে আমরা কত পাই, 6/21 plus 5/21 কাজ করলে 11/21 আমরা পাচ্ছি। সো এটা আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আমরা 4 নম্বরে ঢুকবো। ও নো, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক বাকি আছে, 3-এর 6 নম্বর অঙ্কটা। দেখা যাক এটা কি বলছে। এটা তো 9-এর অঙ্ক দেখাবে। 20 খানা একই রকম টিকিট 1 থেকে 20 পর্যন্ত লিখে একটি পাত্র রেখে উত্তম রূপে মেশানোর পর নিরপেক্ষভাবে একটি টিকিট টানা হলে টিকিটটি 3 অথবা 5-এর গুণিতক ওঠার সম্ভাবনা কত। এইটার মতনই কোশ্চেন, 3-এর গুণিতক লিস্ট করতে হবে, 5-এর গুণিতক লিস্ট করতে হবে, তারপরে 3 অথবা 5-এর গুণিতক লিস্ট করতে হবে, ও এটা বের করতে হবে, 3 অথবা 5-এর গুণিতক বের করতে হবে, এবং 3 এবং 5-এর গুণিতক আমাকে লিখতে হবে। আচ্ছা আমি করি, দেখা যাক। পুরোটা আমি করি। কি কি আছে আমাদের এখানে, যে 3 দ্বারা 3 এবং 5-এর গুণিতক, তাই তো? 3-এর গুণিতক মানে 20 খানা টিকিটের মধ্যে বলছে, তাহলে 20টা 1 থেকে 20 মধ্যে হিসাব করব, আর 3-এর গুণিতক হিসাব করলে 3, 6, 9, 12, 15, 18, আর আছে নাই। সো নাম্বার অফ এ ইকুয়াল টু 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, আর যদি আমি বি সেটের কথা বলি, সেটা হলো কার গুণিতক, 5-এর গুণিতক। 5-এর গুণিতক বলছে না, হ্যাঁ 5-এর গুণিতক 20 পর্যন্ত কে কে আসে, 5 আসে, 10 আসে, 15 আসে, 20 আসে, 20 পর্যন্ত বলছে, তাহলে 5-এর গুণিতক এগুলাই আসে। তাহলে এখানে যদি আমি নাম্বার অফ বি এর কথা বলি, সবগুলো অঙ্কের সিস্টেম যদি একই রকম ক্যালকুলেট দেখবা 4, তাহলে আমি উপরেরটা থেকে প্রবাবিলিটি অফ এ বের করতে পারবো, নিচেরটা থেকে আমরা প্রবাবিলিটি অফ বি বের করতে পারবো। আর এখানে কিন্তু নাম্বার অফ এস কত, কত দেখি, নাম্বার অফ এস কিন্তু 20টা, কারণ যেটা এখানে 20টা টিকেটের কথা বলছে, এটাও লিখে রাখি, সূত্রের মধ্যে আমাদের লাগবে 20টা। সো আমি এখান থেকে প্রবাবিলিটি অফ এ যদি বের করি, তাহলে 6/20, ওকে। আর যদি প্রবাবিলিটি অফ আমি এখান থেকে বি বের করি 4/20, কিন্তু আমাদেরকে এখান থেকে 3-এর গুণিতক এবং 5-এর গুণিতক বের করতে হবে, তারপরে সে অথবাটা বের করতে হবে, মানে ইউনিয়নটা বের করতে হবে, কিন্তু ইন্টারসেকশনের মান তো জানতে হবে, ইন্টারসেকশনের মান তো জানি না। তাহলে 3 এবং 5-এর গুণিতক মানে হলো বা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটাই তো। 3 অথবা 5-এর গুণিতক কয়টা আছে, মানে এবং 5-এর গুণিতক কয়টা আছে, জাস্ট 15 ছাড়া তার কোনো কিছু মিল দেখি না, মানে এ এবং বি কে ইন্টারসেকশন করলে শুধুমাত্র 15 আসে, তার মানে একটা আসে। তাহলে যদি এখান থেকে আমি প্রবাবিলিটি অফ বের করি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি,
সো নাম্বার অফ এ বাই মানে যে এটা বাই নাম্বার অফ এস, তার মানে 1/20। ওকে, এবার আমাদের মূলত যেটা বের করতে হবে, অর্থাৎ 3 অথবা 5 এর গুণিতক, অথবা মানে ইউনিয়নটা বের করতে হবে, তাই তো? সো আমরা লিখি, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আচ্ছা নাম্বার অফ তো না, প্রবাবিলিটি অফ, বারবার শুধু নাম্বার অফ চলে আসে। ওকে, সো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সব মনে হয় বের করে রেডি করে রাখছি। প্রবাবিলিটি অফ এ কত? 6/20। ওকে, প্রবাবিলিটি অফ বি কত? 4/20। ওকে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? 1/20। সো দেখা যাক ফাইনালি আমরা এখান থেকে কত বের করতে পারি। 6/20 মাইনাস 4/20 মাইনাস, ও আচ্ছা ওটা মাঝখানে প্লাস ছিল। ওকে, কাজ করে 9/20 আসে। সো আমাদের অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো আজকে আমি অঙ্ক করবো না, আমাদের মোটামুটি অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে। তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের অঙ্কগুলো সম্পর্কে একটু ভালো করে তোমরা বইটা ফার্স্টে দেখবা, বই থেকে লাইনগুলোকে পড়বা, দেন দেখবা যে অঙ্কগুলোকে আমি কিভাবে করে সলভ করলাম। সো আজকে এই পর্যন্তই, বাই।